So thank you so much for coming. So we are actually starting our batch number 2519 Data Analytics with Python Basic to Advanced. So 2519 this actually stands for 2025 এবং এটার 19তম ব্যাচ এই বছরের 19তম ডেটা সায়েন্স ব্যাচ হচ্ছে আমরা শুরু করছি। সো আমাদের যতগুলো আমরা ব্যাচ অফার করি সবগুলোই হচ্ছে আমাদের ডেটা সায়েন্সের আন্ডারে। সো এই জন্য আমাদের ব্যাচ নাম্বার সিরিয়ালটা হচ্ছে ওইভাবেই আমরা কাউন্ট করি। সো এইটা আমাদের এই বছরের 19তম ব্যাচ এবং আমাদের গত 5 বছরের সিরিয়াল যদি বলি তাহলে এটা হচ্ছে 93rd ব্যাচ, মানে 93তম ব্যাচ। প্রতি বছর আমাদের মোটামুটি আপনার 15, 16, 18টার মতো এরকম ব্যাচ হয়। ওইভাবে হিসাব করে করে আমাদের আর কি 93তম ব্যাচ শুরু হচ্ছে। আমি আপনাদের সাথে আছি, আমার নাম নাজমুল সাকিব। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর 2025। সো ফার্স্ট অফ অল we are discussing some topics. আজকে আমরা কি কি ধরনের টপিক নিয়ে আলোচনা করব সেটা আপনাদের একটা ওভারঅল আইডিয়া দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পুরো আজকের এই ওরিয়েন্টেশন সেশনের 1.5 ঘন্টার মতো হবে। তাতে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, কি কি জিনিস থাকবে, কি কি থাকবে না। তো ফার্স্টে 10 মিনিট আমরা আমাদের কোম্পানির প্রোফাইল প্লাস সাকসেস স্টোরি, কিছু আমাদের কোম্পানির ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করব। দেন বাংলাদেশের ডেটা সায়েন্সের জব প্রসপেক্ট নিয়ে আলোচনা করব এবং এই জবগুলো পাওয়ার জন্য আমাদের স্কিল সেট কীরকম হওয়া উচিত, রোডম্যাপ কীরকম হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড দেন যেটা মূলত আমাদের এই কোর্সের মূল বিষয়টা, যেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কি, কেন দরকার এবং এটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, এটার কিছু ইউজ কেসগুলো আমরা দেখব। অ্যান্ড দেন আমরা এই কোর্সটা শেখার জন্য এখানে প্রায় 2 মাসের 1.5 থেকে 2 মাসের যে সময়টা, এতে সপ্তাহে 2 দিন যেই ক্লাসগুলো হবে লাইভ ক্লাস 1.5 থেকে 2 ঘন্টার, তাতে আমরা অ্যাকচুয়ালি কী কী জিনিস শিখবো সেটা সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড এটা করার পরে আপনার ক্যারিয়ার রোডম্যাপটা বা ক্যারিয়ারে আপনি এটা শেষ করার পরে তারপর কোথায় যাবেন, কিভাবে আগাবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে কিছু ডিসকাশন করব। আপনাদের কোশ্চেনগুলো আমি নেব। একদম শেষে কোশ্চেনগুলো নিব ব্যাপারটা তা না, আমি মাঝখানে 2-3টা টপিক শেষ করার পরেও আপনাদের কাছ থেকে কোশ্চেন নেব। বিকজ আমার যতটুকু মনে হয় যে আমি যখন এখানে পার্ট বাই পার্ট আলোচনা করব তাতে আপনাদের মধ্যে কিছু কোশ্চেন অ্যারাইজ হইতে পারে ইনস্ট্যান্টলি, তো সেটা আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, সো লেটস স্টার্ট। সো আমাদের এই একাডেমি লিমিটেড, এইটা কোম্পানিটা আমরা শুরু করেছি একটা ফেসবুক পেজ দিয়ে, যেটার নাম ছিল হচ্ছে গ্রেট বাংকার লার্নিং হাব। তো ফার্স্ট হচ্ছে আমার সম্পর্কে বলি। আমার নাম নাজমুল সাকিব। রাইট নাও আই এম সার্ভিং অ্যাজ এ লেকচারার এট দ্য ডিপার্টমেন্ট অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, and at the same time I am co-founder of this platform Academy Limited, and I have worked with many companies, many industries as a data consultant, and আমার আন্ডারগ্রেড ছিল রুয়েট থেকে 2013-এ, অ্যান্ড দেন দেশে বিভিন্ন জব করি আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরে, ইন্ডাস্ট্রি সেক্টরে, and then I did my masters from USA, West Virginia University. I came back in 2019, COVID এর জাস্ট 6 মাস 8 মাস আগে, অ্যান্ড দেন কোভিডের মাঝখানে আমি আরেকটা মাস্টার্স করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স ডেটা সায়েন্সে 2022-তে। আমি যখন ইউএসএতে ছিলাম তখন থেকে আসলে ডেটা সায়েন্স নিয়ে আমি বাইরের দেশের যে কালচার, যে ওখানকার জব সেক্টর, ওখানকার যে এমপ্লয়মেন্টগুলো, অপরচুনিটিগুলো আছে সেগুলো নিয়ে তখন থেকে আমি ঘাটাঘাটি করি, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে নেক্সট 10-20 ইয়ার্স ডেটা সায়েন্স আসলে খুব একটা ভালো জায়গাতে যাচ্ছে, যাওয়ার চান্স আছে, স্পেশালি আমাদের বাংলাদেশের মতো আর অন্যান্য কান্ট্রিগুলোতে। তো বাংলাদেশে যারা আসলে ডেটা সায়েন্স সম্পর্কে জানতো না, সেই সময়টাতে হচ্ছে আমি ডেটা সায়েন্স নিয়ে মোটামুটি অনেক দূর কাজ করেছি। সো আমি ইউএসএ যাওয়ার আগে ওয়ালটনে ছিলাম সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। রাইট নাও আমি আসলে এখন পুরোপুরি অ্যাকাডেমিশিয়ান বলতে পারেন, রিসার্চার। আমি আমার জার্নাল পেপার হচ্ছে 12টা, সাইটেশন 430 না, এটা আসলে আরও ইনক্রিজ হয়েছে, এখন মনে হয় 460 কাছাকাছি। তো আমার মূলত হচ্ছে রিসার্চের এরিয়া বা আমার ম্যাথোলজিগুলো হচ্ছে মূলত ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, আর হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স নিয়ে ডিপ লার্নিং এবং এনএলপি বেসড। এগুলোর উপর বেসিক্যালি আমি মূলত এখন রিসার্চে কাজ করছি বা বিভিন্ন জায়গায় কনসালটেন্সি করছি। সো এটা ছিল আমার সম্পর্কে একটা ছোট্ট ডিসক্রিপশন। আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স ফিনটেকের মধ্যে আমি কাজ করেছি, বিভিন্ন আইটি ফার্মে কাজ করেছি, এনজিওতে আমি কাজ করেছি, আর এখন দৌড় আমি ডেপুটিতে আছি আর কি।
আমাদের গ্রেট বাংকার একাডেমি বা গ্রেট বাংকার লার্নিং হাব এইটা ফার্স্ট শুরু হয়েছিল একটা ফেসবুক পেজ দিয়ে। এটা আমরা শুরু করেছি নভেম্বর 22-তে। আমাদের এখন পর্যন্ত ব্যাচ শেষ হয়েছে প্রায় 88টার উপরে। রানিং ব্যাচ এখন 6টা চলছে। গত 5 বছরে 5.5 বছরের মতো সময় আমাদের মূলত প্রায় এখানের মধ্যে 5,500 উপর স্টুডেন্ট আমাদের এখানের মধ্যে কোর্স করেছে। নতুন জব পেয়েছে এরকম মোটামুটি 60-70 জনের উপরে। কারেন্ট জবে স্কিল আপ হয়েছে এরকম মোটামুটি প্রায় 500-র কাছাকাছি, যারা এখান থেকে কোর্স করে বিভিন্ন তাদের জবে বেটার পজিশনে গেছে। বেটার পজিশন দ্যাট মিনস তারা ডেটা সায়েন্স রিলেটেড কোনো একটা জবে সুইচ করেছে, অথবা তার কোম্পানির মধ্যেই ডিপার্টমেন্টে হচ্ছে তার একটা বলতে গেলে প্রমোশন বলেন, অথবা তার ক্যারিয়ারে একটু এগিয়ে যাওয়ার কাজ যদি বলি আর কি, সেইগুলোতে আসলে তারা বেশ ভালো করছেন। সো আমাদের এটা পেজ ছিল যখন 22-তে, দেন আমরা 2023-তে আমরা এটা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট রেজিস্টার্ড করি আমরা। এটা বেসিক্যালি ইউএস বেসড একটা কোম্পানি। সো আমাদের এখানে বাংলাদেশে এটার অফিস লোকেশন হচ্ছে এয়ারপোর্ট আশকোনা, যেটা হচ্ছে হাজি ক্যাম্পের পিছনে। বাট আমাদের আসলে বলতে 99.99% সব অ্যাক্টিভিটি অনলাইন বেসড। সো অফলাইনে আমাদের তেমন কিছু নাই, শুধু জাস্ট হচ্ছে অফিস স্পেস আছে নাম কাওয়াস্তে একটা রাখা, যেহেতু গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি। সো গভর্নমেন্ট থেকে আসলে দেখানোর জন্যই দেখাইতে হয়, বাট ওইখানে আসলে কেউ থাকে না, আমাদের সব কাজ অনলাইনে হয়। ইভেন আমাদের এখানে যারা আমাদের টিম মেম্বার আছে এরা বেশিরভাগই হচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে যারা কাজ করছে। আর ইউএসএতে হচ্ছে এটা লোকেশন অ্যারিজোনাতে, যেখানে আমাদের মেন যে ফাউন্ডার উনি ওখানে থাকেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সম্পর্কে একটা শর্ট আইডিয়া। আমাদের স্টুডেন্ট এনরোলমেন্ট যখন 22 থেকে শুরু করি, 2020 থেকে, তখন 55 জন দিয়ে শুরু করি, 2-3টা ব্যাচে নভেম্বর থেকে শুরু করি। দেন আস্তে আস্তে তারপরে এক ধাপে 260, 410, 640, লাস্ট ইয়ারে 725। তো লাস্ট ইয়ারে আরও বেশি হওয়ার কথা ছিল, বাট আপনার 5ই আগস্টের সময়, ওই সময়টার আগে পরে 1.5-2 মাস আমাদের স্টুডেন্ট আসলে এরকম হয়নি, বা আমরা ব্যাচ করতে পারিনি আনফর্চুনেটলি। তো ওই জন্য আসলে এটা আরও আগায় নেই। তবে এখানে 2025-এর ইনফরমেশনটা অ্যাড করা নেই। তো এই বছর আমরা মোটামুটি 800 স্টুডেন্ট ক্রস করে ফেলেছি। তো আমাদের এখানে যারা কোর্স করেছে এর মধ্যে 5%-এর মধ্যে দেশের বাইরে চলে গেছে বা দেশের বাইরে থেকে কোর্স করেছে, নতুন জব পেয়েছে এরকম মোটামুটি 14%, যতটুকু আমরা ইনফরমেশন পেয়েছি, আপডেট পেয়েছি। ইন্টার্নশিপ করছে এরকম 7%, 52% আমাদের এখান থেকে কোর্স করে স্কিল আপ হয়েছে, একটা বেটার পজিশনে গিয়েছে। বাকি 26% আমরা অতটা শিওর না কি করছে না করছে, বাট এরকম বাকি আদার্স আছে। এরা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স। এবং বাংলাদেশের ডেটা সায়েন্সের যখন আমরা শুরু করি তখন আমরাই বলতে গেলে পায়োনিয়র। অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি আমরাই বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান যারা ডেটা সায়েন্স নিয়ে কোর্স করা শুরু করি। এরপরে আর অনেকে আসছে, অনেকে চলে গেছে, বাট আমরা স্টিল নাও এখনও সার্ভাইভ করছি। সো আমাদের এখানে সবচেয়ে বেশি পরিমাণ ফ্যাকাল্টি মেম্বার্স, এবং এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এভরিওয়ান ইজ ডুইং ভেরি গুড এট দেয়ার জব, এট দেয়ার রিসার্চ। এক একজনের আপনার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, জবের এক্সপিরিয়েন্স, স্পেশালি ডেটা সেক্টরে যদি বলি 6 বছর, 8 বছর, 10-12 বছর এরকম। সো এখানে অনেক সিনিয়র ফ্যাকাল্টিও আছেন, আবার অনেকে জুনিয়রও আছেন, আমার মতো বা আমার থেকে অনেক জুনিয়র এরকম আছেন। সো যেটা ভালো আমাদের এখানে ফ্যাকাল্টি মেম্বারদের একটা বিশেষ সুবিধা হচ্ছে, একটা বিশেষ ব্যাপার হচ্ছে, যেই টপিক বা যেই পার্টে যেই ডোমেইনে ভালো, আমরা আমাদের কোর্সের ওই ডোমেইন, ওই পার্টটা হচ্ছে তাকে দিয়ে করাই। ফর এক্সাম্পল, গত পরশুদিন আমাদের গেট টুগেদারে নাজিম এসেছিল। তো নাজিম বেসিক্যালি হচ্ছে এক্সেল, গুগল অ্যানালিটিক্স, পাওয়ার বিআইতে এক্সপার্ট। নাজিম ছাড়া অন্য কেউ অত ভালো বুঝাতে পারবে যতটা ও পারে, কারণ ওর মানে 8টা-5টা ডিউটি, 365 দিন হচ্ছে এগুলো নিয়ে সে কাজ করে। আবার হচ্ছে প্রতীক প্রতীক হচ্ছে এসকিউএল, বিগ ডেটা, ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে এক্সপার্ট। হাসান ভাই, মেহেদি হাসান থাকি, উনিও দিন আসছিলেন আমাদের প্রোগ্রামে, আপনাদের মধ্যে দু একজন হয়তো আমাদের প্রোগ্রামে ছিলেন। সো সাকিব ভাই তো হচ্ছে ওয়ালটনে আছেন, ওনারও এই সেক্টর অনেক দিন ধরে তার এক্সপিরিয়েন্স। এছাড়া মাহবুব বলেন, অথবা আমি, বা এখানে বাকি যারা যারা আছে, মিজান ভাই, তারা আসলে এক একজন এক এক সেক্টরে, কেউ এসকিউএল, কেউ পাইথন, কেউ স্ট্যাটিস্টিক্স, কেউ মেশিন লার্নিং, কেউ ডিপ লার্নিং, কেউ এনএলপি। তো আমাদের যেই কোর্সগুলো আমরা অফার করে থাকি, বুট ক্যাম্প এবং শর্ট কোর্স, তো তারাই হচ্ছে মিলে ঝিলে হচ্ছে কোর্সগুলো কমপ্লিট করে।
আমাদের ইউএস এর অ্যাডভাইজার আছেন, যাদের মাধ্যমে আসলে আমরা আমাদের কোর্স মডিউলগুলো প্রতি 3-4 মাস পর পর আপডেট করি। তো আমাদের কোর্স মডিউল ধরেন বিএ অ্যানালিটিক্সের বুট ক্যাম্পের কথা যদি বলি, আজ থেকে 2 বছর আগে যা ছিল এখন কিন্তু তা নাই, মোটামুটি প্রায় 50% মতো চেঞ্জ হয়ে গেছে। বিকজ প্রতি বছরই নতুন নতুন টুলস আসে, প্রতি বছরই সফটওয়্যার আপডেট হয়, প্রতি বছরই কোম্পানির রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। তো ওইভাবে হচ্ছে আমরা মানে কোম্পানি রিকোয়ারমেন্ট বলেন অথবা লার্নিং কার্ভ বলেন, ওই জিনিসটার উপর বেস করে আমরা আমাদের মডিউলটাও আপডেট করি। সো আমাদের অনেক অ্যাডভাইজার আছেন, এর মধ্যে 2জন নোটেবল অ্যাডভাইজার হচ্ছে নাহিদ হাসান, তো উনি হচ্ছে আপনার টেক্সাস এএনএম ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ট্যাটিস্টিক্সের, আর হচ্ছে রিয়াদ ভাই এম ফয়সাল রিয়াদ, উনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করে এখন ইন্টেলে আছেন। উনি হচ্ছে আমাদের একাডেমির ফাউন্ডার। এছাড়া আরও অনেক আছে, আরও সিনিয়র জুনিয়র অনেক আপু আছেন, ভাই আছে, অ্যামাজনে জব করে, নাইকিতে জব করে, এরকম আছেন। সো আমরা যেটা করি তাদের মাধ্যমে আমরা আমাদের যে কোর্সের মডিউলগুলো সেটা আমরা তাদেরকে পাঠাই, তারা দেখে যে বাইরের দেশের জব সেক্টর, বাইরের দেশের যেই কারিকুলাম, যে সিলেবাস, এটার সাথে বাংলাদেশে কতটুকু মিল আছে, কতটুকু শেখানো দরকার, কিভাবে দরকার, প্রত্যেকটা জিনিস হচ্ছে তারা দেখেন, আপডেট করেন, মডিফাই করেন, আমাদেরকে সাজেশন দেন, ওইভাবে হচ্ছে আমরা আমাদের কোর্স মডিউলটা আপডেট করি। এবং এই কাজটা বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠান মনে হয় করে না, শুধুমাত্র আমরাই করে থাকি। যেহেতু তো যেহেতু আমি নিজেও ছিলাম দেশের বাইরে, সো মোটামুটি আমাদের এখানে যারা সিনিয়র ভাইরা আছেন, আপুরা আছেন, তো তাদের মাধ্যমে হচ্ছে আমরা আপডেটেড আমাদের কোর্স মডিউলটা আপডেট করে থাকি। তো এটা একটা বড় অপরচুনিটি, কারণ হচ্ছে বাইরের দেশে কান্ট্রিতে জব সেক্টর বলেন বা ওখানকার ফ্রিল্যান্সিং সেক্টর বলেন বা এটার পাশাপাশি দেশের যেই জব সেক্টরগুলো আছে সেসব জায়গায় তাদের রিকোয়ারমেন্ট, আমরা আসলে যখন কোর্স করি আমাদের মাথায় হয়তো অনেক কিছুই থাকে, অনেক ধরনের কোশ্চেনই থাকে। একটা কমন কোশ্চেন থাকে যে এই কোর্সটা করে আমার কী লাভ, বা এই কোর্সটা হচ্ছে আমাকে কি বেনিফিট দিবে, আমি তারপরে কোথায় যাব। তো এরকম কিছু কোশ্চেন আপনাদের মধ্যে অবশ্যই আছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যেই শর্ট কোর্সগুলো আছে, লাইক 1.5 মাস 2 মাসের যে কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলোতে আমরা কখনোই বলি না যে এই কোর্সটা আপনার জন্য এনাফ বা এতটুকু করলে আপনি মোটামুটি জবের জন্য রেডি হয়ে যাবেন। বিষয়টা হচ্ছে যে ডেটা সায়েন্স সেক্টরে যেই জবগুলোর কথা আমরা দেখে থাকি, বিডি জবসে বলেন, লিঙ্কডইনে বলেন, আপনি যদি তাদের ওইগুলোর জব ডেসক্রিপশনগুলোর দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে ওখানে একটা টুলসের উপর কখনো তারা ফোকাস করে না। তারা একই সাথে এক্সেলও চায়, তারা পাওয়ার বিও চায়, তারা ট্যাবলিউ চায়, তারা এসকিউএল চায়, তারা পাইথনও চায়, স্ট্যাটিস্টিক্স চায়, তারা মেশিন লার্নিং চায়, তারা ডিপ লার্নিং চায়, অনেক কিছু চায়। সো এখন বাংলাদেশের জব সেক্টরের এই বিষয়টাকে আমরা আসলে বলি কি, যে ওই যে আমরা ছোটোবেলায় পড়তাম না, যে ছোটো গাইড ছিল আগে, ছোটোবেলায় আসলে একটু বড় সাইজের গাইড ছিল, পাঞ্জিরি গাইড, তারপরে লেকচার সিরিজের গাইড ছিল, ওখানে আপনাদের মনে আছে, ওখানে লেখা থাকে উপরে একের ভিতর 7, একের ভিতর সব। তো বাংলাদেশের জব সেক্টরটা হচ্ছে এরকম যে তারা চায় একের মধ্যে সব। আমি এমন একজনকে নেব, মানে তারা চিন্তা করে যে আমি এমন একজনকে নেব 20-25 হাজার টাকা দিব, সে হচ্ছে আমার ওই 1 লাখ টাকা স্যালারির যে লোকটা যা যা কাজ করে একে দিয়ে আমি সেই কাজ করাবো। তো বাংলাদেশে লোকাল যে কোম্পানিগুলো আছে ওরা আসলে এইভাবে চিন্তা করে, বাট বাইরের দেশের কোম্পানিগুলো তারা হচ্ছে যার যতটুকু যোগ্যতা, যে যতটুকু কাজ করবে ওইভাবে হচ্ছে তার স্যালারি স্ট্রাকচার, ওটার স্ট্যান্ডার্ড তারা ফলো করে। বাংলাদেশের লোকাল জবগুলো খুব একটা স্ট্যান্ডার্ড ফলো করে না। তারপরও এখন মানে বিভিন্ন সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, মানুষজন বুঝতেছে, কোম্পানিগুলো বুঝতেছে, হিউজ পরিমাণ ডেটা আসতেছে, এগুলো আসলে এগুলো নিয়ে আসলে কাজ করা দরকার। তো এখন তারা আস্তে আস্তে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট এরকম পজিশনের লোক খুঁজছে। তা আমাদের কাজ হচ্ছে এই সকল পজিশনে যাওয়া, এই সকল জবে ল্যান্ড করা। তো আমাদের এখান থেকে যারা জব পেয়েছে, ইন্টার্নশিপ করেছে, এখানে কিছু নোটেবল কোম্পানির নাম দেওয়া হচ্ছে, এর বাইরেও অনেক লিস্ট আছে। আকিজ গ্রুপ, ইউএস বাংলা, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স, ব্যাংকের ক্ষেত্রে দেখেন ইস্টার্ন ব্যাংক, আল আলফা ইসলামী ব্যাংক, তারপর সিটি ব্যাংক, টেকনিক্যাল যদি সেক্টর বলি মেরিল স্কিল, তারপর টেকনোজ আইডি, ডেটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি, ইভেন আপনার হেলথ কেয়ার সেক্টর আইসিডিডিআরবি। তো ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন সেক্টর নাসা গ্রুপ, হামিম গ্রুপ, মোহাম্মদী গ্রুপ, এই সকল জায়গাতে আমাদের স্টুডেন্টরা জব করছে, ইন্টার্নশিপ নিচ্ছে, এবং এগুলো আমাদের ফেসবুক পেজে আমাদের, আপনি যদি যান তাহলে দেখবেন যে ওখানে আমরা বড় করে পোস্ট করে দিয়েছি, ওখানে দেওয়া আছে। সো এরা হচ্ছে আমাদের কিছু টপ স্টুডেন্ট এবং দেশের বাইরে চলে গেছে বা জব করছে, জব পেয়েছে, এরকম কিছু লিস্ট।
তো এগুলো আমাদের ফেসবুক পেজে আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, এরকম বিভিন্ন পজিশনে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পজিশনে তারা জব করছে। আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। গত পরশুদিন আমাদের একটা প্রোগ্রাম হয়েছে, বছরের শেষ অফলাইন প্রোগ্রাম। তো অনেকেই আপনারা এসেছিলেন। এছাড়াও আমি, আমার টিম বিভিন্ন জায়গায় আমরা সেমিনার ওয়েবিনারগুলো নিয়ে থাকি বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমি নিজে পার্সোনালি রাজশাহী, আমার ক্যাম্পাস রুয়েটে, তারপর হচ্ছে কুয়েটে, সাস্টে, তারপর হচ্ছে গিয়ে চুয়েটে, এদিকে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এরকম কয়েকটা জায়গাতে গত ৩-৪ বছরের বিভিন্ন সময়ে একদিন ২ দিন অথবা এক সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ওয়েবিনার সেমিনারগুলো নিয়েছি। তো আমরা হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপারে অথবা আমাদের ওভারঅল প্রসেস অথবা আমাদের সাকসেস স্টোরি অনেক কিছুই বললাম। আমরা আমাদের মূল আলোচনা যখন শুরু করব যে ডেটা সায়েন্সে বাংলাদেশের জব প্রসপেক্টগুলো কী এবং এখানে আসলে কী বিষয়গুলো জানা উচিত বা এটার মিথগুলো কীরকম, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। বাট বিফোর স্টার্টিং দিস সেশন, দিস পার্ট, I would like to ask that if you have any question, you can ask me. যদি আমাদের ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে, কোর্সের ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন, দেন আমি পরবর্তী পার্টে চলে যাব। নাই কোনো কোশ্চেন নাই? ভাইয়া জি। ভাইয়া আমি আমার ব্যাপারে যদি তো বলছিলাম, আমি হচ্ছে ডেভঅপস টিমে আছি আর হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং টিমেও টুকটাক কাজ করতেছি। তো ডেভঅপস আর ডেটা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই পাইথন কোর্সটা কতখানি কাজে দিবে বা কিরকম কাজ শুরু হবে, তাই যদি একটু বলতেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি যে আমি আপনাকে এই কোশ্চেনটা মানে খুবই কমন কোশ্চেন, কারণ অনেকেই বিভিন্ন সেক্টরে থেকে আসেন, তারা জিজ্ঞেস করেন যে আসলে আমি এই সেক্টরে আছি, তাহলে আমার আসলে এইটা কতটুকু কি হেল্প করবে। আমি আপনাকে একটু হচ্ছে খাবারের এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনি হচ্ছেন, লেটস সে আপনি খিচুড়ি বা পোলাও বা কোরমা রান্না করতে পারেন। এখন আপনি হচ্ছে অনেকদিন ধরে রান্না করতেছেন, তো রান্নার কিছু প্রসেস বা কিছু ম্যাথোডোলজি যদি একটু আপডেট করেন বা যদি একটু ঘাটাঘাটি করেন, হয়তো আপনি বাসাতেই তেহারি বা কাচ্চি হয়তো রান্না করতে পারবেন। প্রথম দিন হয়তো খুব একটা ভালো হবে না, মজা হবে না, বাট ২-৩ বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো দেখেন এখানের মধ্যে আমি যেই নামগুলো বললাম খাবারের নাম, এখানে সবগুলোতে কিছু কমন জিনিস থাকে। চাল, ডাল, মাংস, গরু বা মাংস থাকে, অথবা আপনার এখানে বিভিন্ন মশলা থাকে, তেল থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের আদা, হলুদ, মরিচ, এরকম বিভিন্ন থাকে। সো এখন দেখা যায় কি যে ইনগ্রেডিয়েন্টস অলমোস্ট প্রায় সেম, কিন্তু আপনি যখন রান্না করবেন, পোলাও এক ধরনের একটা টেস্ট, কাচ্চির এক ধরনের টেস্ট, বা আপনার তেহারির হচ্ছে এক ধরনের টেস্ট, খিচুড়ির হচ্ছে আরেক ধরনের টেস্ট। মূল ইনগ্রেডিয়েন্টস কিন্তু অলমোস্ট প্রায় সেম, অলমোস্ট প্রায় 70-80% সেম, বাট কিছু জায়গাতে এদিক ওদিক চেঞ্জ করার ফলে আমাদের খাবারের টেস্ট বা ওটার যেই ফ্লেভারটা ওটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যায়। তো এখন বিষয়টা হচ্ছে যে পাইথনে বর্তমানে এটাকে আমরা বলে থাকি এখন ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জগতে আমরা এটাকে বলি কাইন্ড অফ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এমন কোনো জিনিস নাই যেটা পাইথন দিয়ে করা যাচ্ছে না। আগে একটা সময় ছিল কি যে এইটা আসলে এখন হয়ে গেছে একটা ইউনিফাইড ল্যাঙ্গুয়েজের মতন। আজ থেকে 10-15 বছর আগে যেটা ছিল যে এক এক ধরনের কাজ করার জন্য এক এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হতো। যেমন ধরেন আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট যদি যেতে চান, আপনাকে জাভা, পিএসপি শিখতে হতো, বা তারপরে আরও কিছু এটার সাথে টুলস বা বিভিন্ন ধরনের অ্যাডঅনস জিনিসগুলো আছে সেগুলো শিখতে হতো। আবার দেখা যায় যে আপনি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতে যাচ্ছেন, অথবা ধরেন আপনি কোনো একটা সিস্টেম ডেভেলপ করতেছেন, আপনাকে হচ্ছে আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে হতো। তো এরকম দেখা যেত যে মানে এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে, সরি, সারা ওয়ার্ল্ডে কিন্তু শেষ নেই। তো সেই সি প্রোগ্রামিং, C++, C# থেকে শুরু হয়ে বর্তমান সময়ের যদি বলি পাইথন অথবা জ্যাঙ্গো বা এসকিউএল বা আরও অন্যান্য যে ধরনের টুলস বলেন বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, এগুলোর কিন্তু শেষ নেই। কিন্তু এর মধ্যে পাইথনটাকে কেন সবাই এত গুরুত্ব দেয় বা পাইথনের কথা বারবার মানুষজন কেন বলে বলে এই কারণে যে পাইথন হচ্ছে এমন একটা ইউনিফাইড একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি ওয়েবসাইটের কাজও করতে পারবো, আমি একটা সিস্টেম ডেভেলপ করতে পারবো, আমি রোবোটিক্সের কাজ করতে পারবো, আমি যদি মানে খুব কমপ্লেক্স অ্যাস্ট্রোনমিক্যাল অ্যানালাইসিস করতে যাচ্ছি বা কোনো হচ্ছে মানে
মানে মহাশূন্যের গবেষণা করতে চাচ্ছি ওখানেও করতে পারবো, আমি যদি সিম্পল ডেটা অ্যানালাইসিস করতে চাই আমি সেটাও করতে পারবো, মানে এমন কোনো জায়গা নেই সেটা করা যাচ্ছে না। সো ছোট একটা সিস্টেম, একটা ছোট একটা মোবাইল ডিভাইস, একটা অ্যাপ থেকে শুরু করে বড় বড় যত বড় আপনি এরকম মানে সফটওয়্যার বলেন বা রকেট সায়েন্স বলেন যা কিছু বলেন, সব জায়গাতেই কোনো না কোনো জায়গায় আপনার পাইথনের কাজ আছে। এখন কেন এটা ইউনিফাইড বা কেন আমার পাইথনটা এখানের মধ্যে সব জায়গায় কাজে লাগছে, বিকজ পাইথনের একটা হিউজ পরিমাণ একটা কমিউনিটি আছে, এবং এই কমিউনিটি কি করে জানেন, প্রতি বছর প্রতি কয়েক মাস পর পরই তারা বিভিন্ন টপিকের উপরে, বিভিন্ন ডোমেইনের উপরে, বিভিন্ন সাবজেক্টের উপরে, বিভিন্ন রিসার্চ এরিয়ার উপরে নতুন নতুন কিছু লাইব্রেরিজ তারা ডেভেলপ করে। তো লাইব্রেরিজগুলো কি, ধরুন আপনি ডেটা অ্যানালাইসিস করতে যাচ্ছেন, এটার জন্য কিছু লাইব্রেরিজ আছে। আপনি মনে করেন কোন একটা কেমিক্যাল কম্পোজিশন অ্যানালাইসিস করেছেন, আপনি একজন কেমিস্ট, আপনি একজন ডক্টর, অথবা আপনি একজন ফিজিসিস্ট, আপনি একজন অ্যাস্ট্রোনমার, আপনি মনে করেন একজন নর্মাল, আপনি মনে করেন একজন কৃষিবিদ, এগ্রিকালচার, ঠিক আছে, আপনি মনে করেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এখন যতগুলো নাম বললাম প্রত্যেকটা জায়গায় নিজস্ব রিসার্চ এবং কাজ করার অনেক জায়গা আছে, বিজনেসের জায়গা আছে, তারপরে সমাজ সেবা, দেশ সেবা টাইপের অনেক জায়গা আছে। সো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যেই জায়গাতেই যান না কেন, ওই রিলেটেড বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, রিপোর্টিং থেকে শুরু করে বিভিন্ন প্রেডিকশন, সব ধরনের কাজে আমার পাইথনটা লাগছে। আপনি ডিজিজ প্রেডিকশন করতে চান, পাইথন লাগছে। আপনি ওই যে এগ্রিকালচারে কোনো একটা শস্য, এটা রোগ হয়েছে কিনা, পোকা ধরছে কিনা, আপনি ওইটা অ্যানালাইসিস করতে যাচ্ছেন, প্রেডিকশন করতে যাচ্ছেন, আপনার এটা লাগছে। আপনি দেখতে যাচ্ছেন যে আপনার বিজনেসের প্রোডাক্টগুলো কতটুকু সেল হচ্ছে, নেক্সট 3 মাসে কেমন সেল হবে, আপনি এটা পাইথন দিয়ে করতে পারছেন। আপনি ই কমার্স বিজনেস চালাচ্ছেন, আপনার ওয়েবসাইটে কতটুকু লিড আসতেছে, কতটুকু আমার পারচেজ হচ্ছে, মানুষজন রিপিট কাস্টমার কতটুকু আসতেছে, কিভাবে আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করা উচিত, মার্কেটিং আমার কিভাবে, মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে সাজানো উচিত, পাইথন আপনাকে হেল্প করবে। আপনি যদি আরো ইন ডেপথ, যদি অনেক কমপ্লেক্স অ্যালগোরিদম নিয়ে কাজ করতে চান, ধরেন আপনি মহাশূন্যের কোনো গবেষণা করতে চান, ওখানে হচ্ছে ওই রিলেটেড আপনার কোনো না কোনো লাইব্রেরি আছে। তো এই লাইব্রেরি ফাংশনগুলো হিউজ, মানে মোটামুটি আমি যতগুলো কথা বললাম সব মিলে যদি চিন্তা করি, মনে করেন যে প্রায় 60-70 হাজারের মতো লাইব্রেরি আছে পাইথনের মধ্যে। এখন কথা হচ্ছে যে আমার তো সব শেখার দরকার নেই, বা আমি আমার যতটুকু শেখা দরকার বা আমি যতটুকু জানি, মানে আমার নলেজের মধ্যে আমার কাজের জন্য যতটুকু শেখা দরকার অতটুকুই আমি শিখতে পারবো। এখন যখন আমি শিখতে পারবো, একবার শিখলে হবে কি, যে আমি যখন এটার ওয়েটা ধরতে পারবো যে হাউ অ্যাকচুয়ালি দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস, তখন আমি এটার সাথে অন্যান্য যে লাইব্রেরিগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে কানেক্ট করতে পারবো। তখন হবে কি, যে আমি আমার ডোমেইনে, আমার সাবজেক্টে, আমার জব সেক্টরে, আমার রিসার্চে যেটুকু যেটুকু দরকার সেটা আমি এখানের মধ্যে কানেক্ট করতে পারবো ইজিলি। দ্যাটস ওয়াই এটা একটা কাইন্ড অফ একটা ইউনিফাইড ল্যাঙ্গুয়েজ। জামশেদ, আমি বুঝাতে পারছি আপনাকে? থ্যাঙ্কস ভাই, অনেক ক্লিয়ারলি বুঝতে পারছি, অনেক ধন্যবাদ। ওকে, নেক্সট আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা একটু পরের সেশনটা চলে যাই। সেটা হচ্ছে যে আমরা স্কিল ডেভেলপ করছি, আমরা বিভিন্ন জায়গায় কোর্স করছি, হয়তো এখন করছি, হয়তো এর আগেও করেছি, হয়তো সামনে করব, বাট আলটিমেট গোলটা কি? মানে আমি এই যে 2,000, 3,000, 10,000, 20,000 টাকা দিয়ে আমি কোর্স করতেছি, এটা আমার কি লাভ হচ্ছে, লাভটা কি? বা বিভিন্ন ধরনের কোর্স আছে, কোন কোর্সটা আমার জন্য ভালো? অনেক ধরনের প্রশ্ন কিন্তু এখানে আসে। প্রথম প্রশ্ন আসে যে আমার যে জব সেক্টর, সেই জব সেক্টরে সাথে রিলেভেন্ট কোন কোর্সটা আমার জন্য সুইটেবল। দ্বিতীয়ত কোশ্চেন আসে যে কোর্স তো অনেকগুলো আছে, কিন্তু এরকম রিলেটেড কোর্সের মধ্যে কোন কোর্সটা আমার জন্য ভালো হবে বা কোনটা আমি করব। খরচের ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, তাই না? তো অনেকে লাইভ কোর্সে ইন্টারেস্টেড থাকে, কেউ রেকর্ড কোর্সে ইন্টারেস্ট থাকে, কেউ চিন্তা করে যে মানে আমি 10,000 টাকা কোর্স একজন অফার করছে, আরেকজন 3,000 টাকা কোর্স অফার করছে, 3,000 টাকা কোর্স করি। তারা অনেকে চিন্তা করবে যে জিনিসটা একই শেখাবে, ওই একই ঘুরে ফিরি তো কোড, একই তো লাইব্রেরি শেখাবে, তাহলে কেন আমি 10,000 টাকা খরচ করবো? তো এরকম অনেক ধরনের কোশ্চেন থাকে। আবার এই কোশ্চেনও থাকে যে আচ্ছা আমি শেষ করলাম, তারপর কি? তো এই তারপর কি জিনিসটা, এইটা আসলে বলতে গেলে হচ্ছে যে ডিফাইন করা বা এটা নিয়ে আসলে কাজ করে খুব কম প্রতিষ্ঠান বা খুব কমই আছে। এমন না যে আমরা খুব বেশি কাজ করতেছি, তা কিন্তু না। মানে আমরা জাস্ট হচ্ছে যে আমরা এটা নিয়ে আসলে আস্তে আস্তে জিনিসটাকে বড় করার চেষ্টা করতেছি, বা আমরা একটা ওই যে 1% ক্লাবের কথা যেটা আমরা বলছিলাম লাস্ট
আমাদের মিটিংয়ে বা আমাদের গেট টুগেদারে এবং অনলাইন ক্লাসে আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ ক্যান্ডিডেট বা যেন বের হয়। তো এখন আমরা একটু দেখি যে বাংলাদেশে আসলে কতটুকু পরিমাণ জব আছে বা কি ধরনের জব আছে যেখানে আসলে আমি আমার নিজেকে মেলে ধরতে পারবো বা এই সকল জায়গায় আমি যেতে পারবো। আলটিমেটলি তো শেখার উদ্দেশ্যটা এইটাই যে আমি ফার্স্টে হচ্ছে লার্ন করব অ্যান্ড দেন আমি এলটা মুছে দেবো, এটা হচ্ছে আমাদের কথা। তো এখন এই লার্ন যে করব, লার্নটা আসলে কি করব, কিভাবে করব এবং করার পর কি হবে সেটা আমাদের আসলে বোঝা উচিত। এই জিনিসটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি আসলে কাইন্ড অফ একটু অন্ধকারের মধ্যে থাকবো, একটু ডাউটে থাকবো, আমি করব কি করব না, করব কি করব না, এরকম একটা একটা অবস্থার মধ্যে আপনি দোটানার মধ্যে পড়ে যাবেন। তো আমার কাজ হচ্ছে যে আজকের যে সেশনটা আমি আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে ডেটা সায়েন্সের জব প্রসপেক্ট বা পাইথন যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি এটা অ্যাকচুয়ালি কি, কোথায় কাজে লাগে এবং আমার বাংলাদেশ জব সেক্টরগুলোর বর্তমানে সিচুয়েশনটা কিরকম সেটা। সো এখানে আপনার গত 2020 থেকে 2024 মানে আমরা যখন শুরু করি তখন থেকে আমরা বিভিন্ন ডাটা কালেক্ট করা শুরু করি, পিডি জবস থেকে শুরু করে আপনার লিঙ্কডইন সব জায়গাতে। সো এইখানে আমরা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিগুলো ভাগ করছি। সেটা কি যে এখানে কিছু মানে আপনার ডোমেইন এরিয়া ভাগ করা আছে এবং কোম্পানির নামগুলো দেওয়া আছে যারা বিগত 5 বছরে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিচ্ছে অথবা নিয়ে ফেলছে, এখনও নিচ্ছে। তো টেলিকমিউনিকেশন সেক্টরে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এম্বার আইটি এরকম আছে। ব্যাংকিং সেক্টরে সিটি ব্যাংক, ডিবিবিএল, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক। ই কমার্স সেক্টরে দারাজ, ইভ্যালি, চালডাল, পিকাবো, পাঠাও। কনজিউমার গুডসে আপনার ইউনিলিভার, প্রাণারেফেল, এসিআই। টেকনোলজি ক্ষেত্রে যদি বলি ডেটা সফট, ব্রেন স্টেশন 23, টেকনো হেভেন, কাজী আইটি, সাউথ টেস্ট, এগুলো বাংলাদেশে কিছু টপ টেকনোলজি টেক কোম্পানি। এই যে কোম্পানিগুলোর নাম বললাম না, এরা গত 5 বছরে কোনো না কোনো সময়, বছরে কোনো না কোনো সময়ে বিআই অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিংকে নিয়েছে, টিম তৈরি করেছে এবং এখনও কাজ করছে। এছাড়া যদি লজিস্টিক ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে বলি, পাঠাও, সহজ, সুন্দরবন কুরিয়ার, পিক আপ বাংলাদেশ, মেঘনা গ্রুপ। হেলথ কেয়ার সেক্টরে অ্যাপোলো, মেডিনোভা বা স্কোয়ার, এভার কেয়ার, বা এখনকার সময়ে আপনার রিসেন্টলি শুনছেন যে কি জন্য এটা অগমেটিক্স, হ্যাঁ, ওরা রিসেন্টলি একসাথে 20-25 জন নিবে, এর আগে একবার নিয়েছিল। তো এনার্জি ইউটিলিটি সেক্টরের বাংলা ট্র্যাক বা বিপিডিবি, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট সেক্টরও আছে। এনজিওতে অনেকগুলো সেক্টর আছে, ব্র্যাক, ওয়ার্ল্ড ব্যাংক। এনজিওতে ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিটিক্সের বা অ্যানালাইসিসের অনেক কাজ আছে, কারণ এনজিও তো আসলে আপনার সোশ্যাল ডেটা নিয়ে কাজ করে, সোশ্যাল হিউজ পরিমাণ ডেটা। তো ডেভেলপমেন্ট সেক্টরে, এডুকেশন বা এডটেক সেক্টরে, টেনমেরি স্কুল, শিখো, শিখবে সবাই, এইসব জায়গাতে প্রচুর পরিমাণে গত 3-4 বছরে এই সেক্টরে লোক নিচ্ছে। এর বাইরেও অনেক নতুন নতুন আছে। আপনি যদি এখন এই মুহূর্তে লেটসে যদি আপনি বিডি জবসে সার্চ করেন তাহলে আপনি এখন মানে মানে আমি আমি অন্তত আপনাকে, আমি অনেকদিন ধরে হয়তো ঢুকি নাই, বাট লেটস আজকে একটু চেক করি, লেটস চেক যে আমরা একটু দেখি যে এখন আসলে এই মুহূর্তে বিডি জবসে কি কি ধরনের আসলে মানে অ্যানালিটিক্সের জব আছে। এখন আমি যদি জাস্ট এখানের মধ্যে ওকে, এখানের মধ্যে একটু ঢুকিয়ে একটু চেক করে দেখি, তাহলে আমি এখানের মধ্যে সার্চ করলাম ডেটা অ্যানালিস্ট, লিখে আমি সার্চ করলাম। এখন আমি দেখি যে এই কিওয়ার্ড দিয়ে কি কি আছে। সো এখানে ডেটা অ্যানালিস্ট লেখার সাথে সাথে এখানে বলছে 1001টা জব। এটা শুধু বাংলাদেশের কথাই বললাম নাকি? হ্যাঁ, শুধু বাংলাদেশের মধ্যে। আচ্ছা, এখন দেখেন আপনি, আমি যদি এই নাম্বারটা অনেক সময় দেখা যায় যে বিডি জবসে অনেক সময় মেড আপ থাকে, আমি এটা বাদ দিলাম, আমি একটু এখান থেকে দেখি। অনেক সময় নামের সাথে ম্যাচ করে না, ঠিক আছে, কারণ বিডি জবসে কিছু বাগ আছে, ম্যাচ করে না, মানে আমি শিওর দিয়ে বলতে পারছি না যে আসলে 1000টা কিনা, কারণ নাম্বারটা আমার কাছে একটু উইয়ার্ড লাগছে। সো ধরেন আমি এখানের মধ্যে দেখলাম এই জায়গার এই যে দেখেন ডেটা অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট অ্যাক্টিভিটি ম্যানেজার, জুনিয়র ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, ওকে, রিসার্চ অ্যানালিস্ট, ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট, এসইও অ্যানালিস্ট, বিজনেস ডেভেলপমেন্ট। কয়টা পেয়েছি? 10-12টা, মানে এই পেজে পেয়েছি 10-12টা। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, বি অ্যানালিস্ট। এখন প্রচুর কোম্পানি লোক নিচ্ছে, মানে
সেক্টরটা এখন অনেক বিশাল মানে বড় হচ্ছে আস্তে আস্তে, জব সেক্টর প্রচুর বাড়তেছে। তো এখানে আপনার মোটামুটি আমি 10-12টা দেখলাম, আমি যদি আরো নিচের দিকে যাই হয়তো স্পেসিফিকলি আরো কিছু পেতে পারি। এমআইএস এক্সিকিউটিভ, এটাও এটার সাথে যায়, বিজনেস অ্যানালিস্টের সাথে যায়। তারপরে আমি যদি একটু নেক্সটে যাই, ডেটা সায়েন্টিস্ট, ওকে, এক্সিকিউটিভ বিজনেস অপারেশন এটার সাথেই ম্যাচ করে। তারপরে হচ্ছে আর কয়েকটা এখানে কি আছে, এমআইএস, এমআইএস তো এখানে এটার সাথে রিলেটেড। ডেটা সায়েন্টিস্ট, এই তো ব্র্যাক ব্যাংক নিচ্ছে, এআই ল্যাব, ব্র্যাক ব্যাংকে এআই ল্যাবে নিচ্ছে। তো এআই এজেন্ট, এটা এক্সেল টেকনোলজিস ওরা নিচ্ছে ফুল টাইম। এবং আপনি যখন এগুলোর ভিতরে একটু ভালো করে সার্চ করবেন, আপনি দেখবেন যে জব সেক্টর অনুযায়ী বা জবের নেচার অনুযায়ী, কোম্পানির তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্যালারি স্ট্রাকচার মোটামুটি 20,000-25,000 থেকে শুরু করে 1-1.5 লাখ টাকা পর্যন্ত আছে। তো কথা হচ্ছে যে এই যে টাকা, তারা টাকা যে দিচ্ছে, টাকা অফার করতেছে, এই যে অফার করার পিছনে তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে, যে তাদেরকে পাইথন জানতে হবে, অটোমেশন জানতে হবে, এটা জানতে হবে, ওটা জানতে হবে, বিভিন্ন টুলস জানতে হবে, যে এই জিনিসগুলো ভালো জানবে, শিখবে এবং নিজেকে প্রিপেয়ার করবে, সে এই ধরনের জবে যেতে পারবে। এটা হচ্ছে সোজা কথা, এখানে আসলে ঘোরা পেঁচা কোনো কথা নাই। আমি আপনার সাথে কথা বলতেছিলাম, তারপর আমি অনেকদিন ধরে বিডি জবসে ঢুকিনি, আমি নিজেও ডাউটে ছিলাম যে আপনাকে বলবো, পরে যদি না হয় আপনাকে বলবেন যে সাকিব ভাই তো মিথ্যা বলতেছে। এই জন্য আমি আপনাকে এখন ইনস্ট্যান্টলি দেখালাম যে 2 পেজে দেখাচ্ছি, 2 পেজে, সেকেন্ড পেজে খুব একটা বেশি নেই, বাট ফার্স্ট পেজে অনেকগুলো ছিল, মোটামুটি 15-20টা কিন্তু আপনারা এখানে দেখে ফেলছেন, সার্চ করলে আরও হয়তো বেরোবে, তো ওইদিকে যাচ্ছি না। প্রতি মাসে অন্তত প্রায় 25-30টার মতন জব, নতুন জব তৈরি হচ্ছে। এখন প্রতি মাসে তো আর 25-30 জন তো ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট বেরোচ্ছে না। আমাদের এখান থেকে তো ধরেন আপনার প্রতি ব্যাচ থেকে ফাইনালি যখন কোর্স কমপ্লিট করে বা সার্টিফিকেশন পায়, ভালো করে, এরকম ধরেন আমরা প্রতি ব্যাচ থেকে 7-8 জন 9 জন পাই। তাও সেটা আপনার প্রতি মাসে মাসে পাচ্ছি, মাস 1-1.5 মাস পর পর পাচ্ছি। স্পেশালি বুট ক্যাম্পের ক্ষেত্রে, শর্ট কোর্সের ক্ষেত্রেও আছে, কিন্তু ওই যে বললাম শর্ট কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র পাইথন অথবা শুধুমাত্র এসকিউএল বা শুধুমাত্র এক্সেল, দ্যাটস নট এনাফ, আপনাকে কোম্পানি গুণও দেখবে না। ওই যে বললাম কোম্পানি কি চায়, একের মধ্যে সব, পাঞ্জিরি গাইড। কোম্পানি হচ্ছে পাঞ্জিরি গাইডের মতো, আমাকে হচ্ছে পাঞ্জিরি গাইডের মতো হইতে হবে। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি এটার মতো হইতে গেলে আমার সময় লাগবে 6 মাস 8 মাস সময় লাগবে, নিজের পড়াশোনা অথবা নিজের জব, নিজের ফ্যামিলি, এগুলোর মেনটেন করতে হবে, করেন, সমস্যা নেই, বাট লেগে থাকতে হবে। এই যে প্যাশন ধরে থাকার ব্যাপারটা, এটা আমাদের মতো অনেকের মধ্যেই নাই, এবং যার কারণে দেখা যায় যে মানে প্রত্যেক ব্যাচে কিছু না কিছু ড্রপ আউট থাকি। কারণ এখানের মধ্যে আমাদের যে বি অ্যানালিস্টের কথা যেটা বললাম, যে গত 2 সপ্তাহ আগে শুরু হলো, ওটা 3 নাম্বার ভিডিওটা ওই যে টেকনিক্যাল কারণে এখনো নাজিমের কাছ থেকে আমরা পাই নাই, হয়তো আজকে রাতে বা কালকে পেয়ে যাব। এখন ওইখানে কজন ভর্তি হচ্ছে জানেন, 37 জন। যদিও আমরা বলছি যে আমরা 20-25 জনের বেশি নিই না, কিন্তু এই নভেম্বরের লাস্ট উইকে, ডিসেম্বর ফার্স্ট উইকে আমাদেরকে অনেকেই নক করছেন, এবং যেহেতু বছরের শেষের দিকে আসছেন, একটা অফার চলতেছে, এই জন্য তারাও ভর্তি হতেছে, আমরাও না করি নাই। আর আমাদের যেহেতু বি অ্যানালিস্টের কোর্সটা মূলত হচ্ছে আপনার এনএসডি অ্যাপ্রুভড, সেজন্য ওই কোর্সটা আসলে একটু ডিমান্ডটা বেশি। সব কোর্সে তো সব সেম নাম্বার অফ স্টুডেন্টস হয় না, তো 37 জন ভর্তি হয়েছে। আমি আমার প্রিভিয়াস এই একাডেমিতে কাজ করার সুবাদে এবং বিভিন্ন জায়গায় কাজ করার সুবাদে আমি এটলিস্ট বলতে পারি যে ওখানে 37 জন ভর্তি হয়েছে, তো 2 মাস পরে এটা 25 জন হয়ে যাবে বা 20 জন হয়ে যাবে, 3 মাস 4 মাস পরে সেটা হয়ে যাবে 10 জন, 5 মাস পর যখন বেরোবে তখন হবে বেরোবে 7 থেকে 8 জন, মানে যারা অ্যাকচুয়ালি শিখে বেরোবে। এখন এটা আমরা কেমনে বুঝবো, এটা বোঝার বই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভাইবা নিব, কুইজ নিব, অ্যাসাইনমেন্ট নিব, এগুলো তারা দেখি কারা দিচ্ছে কারা দিচ্ছে না, ওখান থেকে আমরা বের করবো যে আসলে কাদেরকে আমরা নিয়ে, কাদেরকে নিয়ে সামনে আগাবো। যদি আপনি নিজে আগাতে না পারেন তখন কিন্তু আমরা অ্যাজ এ একাডেমি আপনাকে ওই সাপোর্টটা দিতে পারবো না, এটা আমরা আগেই বলে দিই। আপনি নিজে ভালো করেন, আপনি মানে একটা জায়গায় প্রুফ করেন নিজেকে যে না আমি শিখে আসছি, শিখতেছি, প্রুফ করলে তখন আমরাই আপনাকে সামনে আগানোর জন্য যা যা করা দরকার সবই করব। তো এই যে আমরা এইখানে যে কোম্পানিগুলোর নাম দেখলাম, তার মানে হচ্ছে দেশের জব সেক্টর ভালো, আসতে বাড়তেছে। আগে এরকম ছিল না, আগে 3-4 বছর আগেও ধরেন মাসে 10-12টার বেশি থাকতো না। যদি আমি 2020-22-এর কথা যদি বলি, 2024 থেকে এটা আস্তে আস্তে বাড়ছে, এবং বেড়ে এখন কি হয়েছে, প্রতি মাসে আপনি মাসের যে কোনো সময় বিডি জবসে ঢুকেন,
ও বাই দ্য ওয়ে, আমি শুধু বিডি জবস কথা কেন বলতেছি, আপনি লিঙ্কডইনে সার্চ করেন না কেন? লিঙ্কডইন সার্চ করলে বাংলাদেশের জব সেক্টরে এই রিলেটেড জব আরো বেশি পাবেন। আমি ওদিকে যাচ্ছি না, আপনার নিজেরা সার্চ করে দেখবেন। বা আপনারা চাইলে এখন মানে আপনাদের পিসির সামনে বা ফোনে থাকলে আপনি একটু ল্যাপটপ ওখান থেকেও আপনি লিঙ্কডইনে সার্চ করতে পারেন। জাস্ট জব জব পোর্টাল বা এই রিলেটেড সার্চ করে দেখেন যে ডেটা অ্যানালিস্ট, শুধু ডেটা অ্যানালিস্ট লিখেন অথবা বিজনেস অ্যানালিস্ট লিখেন, দেখেন আপনি কতগুলো পান। বা শুধু অ্যানালিস্ট লিখেন, তাহলে অ্যানালিস্ট লিখলে হবে কি বিজনেস এবং ডেটা দুইটাই হচ্ছে আপনি লিঙ্কডইনে সার্চে পেয়ে যাবে। তো ডেটা সায়েন্সের জব সেক্টরে অনেক ধরনের মিথ আছে। মিথটা কিরকম? একটা হচ্ছে কি যে মানুষজন মনে করে ডেটা সায়েন্স মানেই হচ্ছে এটা কম্পিউটার সায়েন্স রিলেটেড একটা জব সেক্টর। কথাটা সম্পূর্ণ ভুল। তো আগে একটা সময় ছিল যেটা আসলে এই সেক্টরটা কম্পিউটার সায়েন্সের মানুষজন ধরে রাখতো, মানে হোল্ড করতো বা কাইন্ড অফ হ্যাডম দেখাইতো যে আমরা ছাড়া কেউ পারবো না, কেউ পারবে না এই সেক্টরে কাজ করতে। বাট সিচুয়েশন হ্যাজ চেঞ্জড। এখন ডেটা সায়েন্সের অনেকগুলো জব মানে ক্রাইটেরিয়া বের হয়েছে, এবং এই ক্রাইটেরিয়াগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারি সিএসসি অথবা নন সিএসসি, ইঞ্জিনিয়ারিং অথবা নন ইঞ্জিনিয়ারিং, ইভেন বিজনেস সেক্টর অথবা নন বিজনেস, নন সিএসসি, নন ইঞ্জিনিয়ারিং সেক্টর, অনেকে আছে সোশ্যাল স্টাডিজ থেকে পড়াশোনা করছে, তারাও এই ধরনের সেক্টরে জব, এই ডেটা সায়েন্স জব সেক্টরে যাচ্ছে। এখন যদি আমি মানে যদি আমি বলি যে বাইরের দেশের সাথে যদি কম্পেয়ার করি, যে বাইরের দেশে কিন্তু কখনোই ওরা বলে না যে ডেটা সায়েন্টিস্টের এই ধরনের বা ডেটা সায়েন্সের জবের জন্য তোমাকে কমপ্লিটলি সিএসসি ব্যাকগ্রাউন্ডে হইতে হবে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে হইতে হবে, নট নেসেসারি। তো এটা ছাড়াও কিন্তু হওয়া যায়। কেন হওয়া যায়? কারণ ডেটা সায়েন্স হচ্ছে একটা কাইন্ড অফ ছাতার মতন, মানে একটা ছাতা, ছাতা মনে করেন ছাতার মাঝখানে হচ্ছে মেইন একটা ডান্ডি থাকে, তারপর ছাতাটা যখন আমরা খুলি তখন হচ্ছে ছোট ছোট যেই ইয়াগুলো থাকে, পিনগুলো ছড়ানো থাকে, 6টা 8টা 10টা এরকম ছড়ানো থাকে। সো এটা হচ্ছে কাইন্ড অফ ছাতার মাঝখানের পার্ট, এইটার উপর বেস করে বাকি অন্যান্যগুলো এখানে বের হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ছাতার ডান্ডা। তো ছোটবেলায় আমরা এরকম ড্র করতাম সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছেন না, এইটা এইটা এইটা, এই যে ডান্ডিগুলো, এগুলো হচ্ছে আমার এক একটা জব সেক্টর। আমি আর একটু সহজ করে বলি, আরেকটা এক্সাম্পল দিয়ে বলি যেটা আমি আমার স্টুডেন্টকে দিয়ে থাকি। আমরা যখন মানে ধরেন আপনার এইচএসসি বা এসএসসি শেষ করার পরে আমরা কি করবো, ইউনিভার্সিটি ভর্তি হবো। ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগে অনেকেই চিন্তা করে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি লয়ার হব, আমি হচ্ছে এই হব সেই হব। তো ধরেন কেউ চিন্তা করলো যে আমি ইঞ্জিনিয়ার হব। এখন সে যখন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ভর্তি দিতে গেল তখন দেখলো যে ওমা, বুয়েট রুয়েট চুয়েট কুয়েট থেকে শুরু করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হচ্ছে 20 থেকে 25টা। দ্যাট মিনস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্রিপলি, সিএসসি, সিভিল, মেকানিক্যাল, আইপি বা হচ্ছে আরবান, কেমিক্যাল, শেষ নাই, মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং শেষ নাই। তো এখন কথা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মধ্যে অনেকগুলো ভাগ আছে। তো যে যেই পার্টে পড়াশোনা করুক না কেন 4 বছর পরে কিন্তু তার নামের পাশে সে ইঞ্জিনিয়ার বসাচ্ছে। এখন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলছে সেও বলতেছে আমি ইঞ্জিনিয়ার, যে ইলেকট্রিক্যাল বলছে সেও বলছে আমি ইঞ্জিনিয়ার, যে সিএসসি বলছে সেও বলছে আমি ইঞ্জিনিয়ার। এভরিওয়ান ইজ ইঞ্জিনিয়ার। বাট যে 4 বছর যে সেক্টরে পড়াশোনা করছে সে 4 বছর পরে ওই সেক্টরের সাথে রিলেটেড জবেই যাবে। একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাজ একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার করতে পারবে না, মানে পারার কথা না। একজন আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ একজন সিএসসি ইঞ্জিনিয়ার করতে পারবে না। কারণ কি, সে 4 বছর ওই জিনিস শিখে আসছে। তার মানে যখন আমরা ইউনিভার্সিটিতে ঢুকি প্রথম বছর তো নর্মালি কমন কিছু সাবজেক্ট থাকে, তারপর ধীরে ধীরে হচ্ছে মেজর আস্তে আস্তে মানে বের হয়, আলাদা করে কোর সাবজেক্ট আমরা যাই, সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমরা আগাই। তো এইখানে বিষয়টা হচ্ছে এরকম যে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে একটা নলেজ ডোমেন, তেমনি ডেটা সায়েন্সটা হচ্ছে একটা নলেজ ডোমেন, যার আন্ডারে আমরা বিএ অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, এনএলপি ইঞ্জিনিয়ার, এআই ডেভেলপার থেকে শুরু করে আরও 10-12 রকমের ক্যাটাগরি পাই। এখন কথা হচ্ছে যে সব ক্যাটাগরিকে আমি ম্যাচ করতে পারবো কিনা বা সব ক্যাটাগরি পড়াশোনা আমি শেষ করতে পারবো কিনা, উত্তর হচ্ছে না, এটা পসিবল না। এটা হইতে গেলে আপনাকে আইনস্টাইন লেভেলের মানুষ হইতে হবে, কিন্তু সেটা পসিবল না এবং আমার দরকারও নেই। কারণ একটা কোম্পানিতে আপনার এরকম সব ধরনের লোকই তাদের দরকার, এবং বাংলাদেশের একটু বাংলাদেশি কোম্পানি, লোকাল কোম্পানিগুলো একটু খাসা টাইপের, তারা একের মধ্যে সব চায় পাঞ্জেরি স্টাইলে। কিন্তু দেশের বাইরে যারা আছে তারা স্পেসিফিক জব রোল ভাগ করে দেয়, যে ভাই তুমি ডেটা অ্যানালিস্ট, আমার ডেটা অ্যানালিস্টের এই ডেটার কাজ লাগবে, এইটা লাগবে। তুমি এমএল ইঞ্জিনিয়ার, তোমার এই 1 2 3 4 এই অমুক 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 জিনিস লাগবে। সো
এখানে আসলে আপনি সব জিনিস একবারে গ্রাস করতে পারবেন না। আমি নিজে এই সেক্টরে 8-10 বছর ধরে আছি। আমি নিজে, আমাকে যদি কেউ বলে যে ভাই এআই ইঞ্জিনিয়ারের এইটা ওইটা কি, আমি ভাই মাফ করেন, আমি নাই এর মধ্যে। আমি কিন্তু সব ব্যাপারে এক্সপার্ট না। আর আমার ধরেন রিসার্চের জন্য যতটুকু দরকার, আমার ডেফিনেটলি পড়ানোর জন্য যতটুকু দরকার অতটুকু আমি জানি। আবার ধরেন কেউ একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সে যা জানবে, বি অ্যানালিস্ট একটু ডিফারেন্ট জিনিস জানবে। কারণ ওই যে বললাম 4 বছরের যেমন সাবজেক্ট আমরা দেখি না ইঞ্জিনিয়ারিংয়ে, পাশ করে বের হওয়ার পরে হচ্ছে তারা ভাগ হয়ে যায়, তেমনি এখানে হচ্ছে ভাগ হয়ে যাবে। কিছু জিনিস আছে কমন, এটা সবাইকে শিখতে হয়, যেমন স্ট্যাটিস্টিক্স বা পাইথন ল্যাঙ্গুয়েজ। এবার এই স্ট্যাটিস্টিক্স পাইথন ল্যাঙ্গুয়েজ শেখার আবার লেভেল আছে। ধরেন কোনো কোনো জব সেক্টরে খুব একটা বেশি ইনডেপথ শেখা দরকার নেই, কোনো কোনো জব সেক্টরে একটু ইনডেপথে তারা চায় যে শিখে আসলে ভালো। এটা ভ্যারি করে, এটা আপনার কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, বা এই যে টাইপগুলো কথা বললাম এটার উপর ভ্যারি করে। সো এই জিনিসগুলো আসলে কিছু মিথ আমাদের মধ্যে থেকে যায়, আমরা আসলে বিষয়গুলো জানি না, হয়তো হয়তো শুনি নাই, অথবা কেউ হয়তো আমার মতো করে এক্সপ্লেন হয়তো আপনাকে কেউ করে নাই। বাট আমি চেষ্টা করি এই জিনিসটাকে সহজ আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য, যে দেখেন আমি চাইলেই ডেটা সায়েন্সের সব সেক্টর যেতে পারবো না, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে ডেটা সায়েন্স শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর জন্য বা সিএসসির না, এটা এখন সর্বজনীন, সবাই এই জায়গায় যেতে পারবে। তৃতীয়ত হচ্ছে যে এক একটার জন্য এক এক ধরনের ক্যারিয়ার ট্র্যাক। তো যদি আপনি বি অ্যানালিস্ট হইতে চান, ডেটা অ্যানালিস্ট হইতে চান, আপনার জন্য এক ধরনের ক্যারিয়ার ট্র্যাক। ওইখানে কমন জিনিস থাকবে, পাইথন থাকবে, স্ট্যাটিস্টিক্স থাকবে, কম বেশি একটু শিখতে হবে লেভেল অনুযায়ী। আবার যে কিনা একজন ডেটা সায়েন্টিস্ট, তার কাজের ধারা, তার জব রেসপন্সিবিলিটি, আর ওইদিকে একজন এনএলপি ইঞ্জিনিয়ার অথবা বি অ্যানালিস্ট, তার যে জব রেসপন্সিবিলিটি সেম হবে না, কখনোই হবে না। কারণ কোম্পানি যখন রান করে এই ধরনের আপনার ডেটা সায়েন্স রিলেটেড যে কোম্পানিগুলো বা এআই বেসড স্টার্টআপগুলো আছে, তাদের সব ধরনের লোকই লাগে। একটা দিয়ে তারা ওরকমভাবে বলে না যে আমার একের মধ্যে সব লাগবে, এগুলো লোকাল কোম্পানিগুলো করে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আপনি বিডি জবসে বা লিঙ্কডইনে যখন যাবেন, তখন কোন কোন ধরনের জব টাইটেলগুলো দেখে আপনি বুঝবেন যে এইটা ডেটা সায়েন্স রিলেটেড জব। সো আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনি যখন দেখবেন, এই যে আমি একটু আগে বিডি জবসে দেখাইলাম, ওখানে আমি অ্যানালিস্ট দেখার সাথে সাথে আপনি আরও কয়েকটা নাম পাইছেন। আমি আপনাকে বলতেছিলাম তখন যে এটা হচ্ছে ডেটা সায়েন্সের সাথে রিলেটেড। তো এখানে দেখেন বিআই অ্যানালিস্ট, বিআই ডেভেলপার, বিজনেস ডেভেলপার, এমআইএস এক্সিকিউটিভ, ডেটা অ্যানালিস্ট, ডিবিএমএস অ্যাডমিনিস্ট্রেটর, রিসার্চ অ্যানালিস্ট, অ্যানালিস্ট, এরকম নাম যখন আপনি পাবেন, বা এমএল ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এনএলপি ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা সায়েন্স স্পেশালিস্ট, এরকম যখন নাম পাবেন তখন বুঝবেন যে এটা হচ্ছে ডেটা সায়েন্স রিলেটেড জব। গ্রোথ পার্সেন্টেজ, এটা আমাদের ডেটা থেকে যেটা বলতেছে যে বিআইটার গ্রোথ অনেক বেশি, বাকিগুলোর গ্রোথ এতটাও কম না, মোটামুটি ভালোই। তো সবগুলোরই আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। মানে আপনি যদি 2020-এর ক্ষেত্রে দেখেন এই গ্রাফ, এবং এখানে 2023-এ যদি দেখেন 24 এটা আর উপরে চলে গেছে। তো মোটামুটি বেশ ভালো পরিমাণে বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি এই ইনক্রিজ হওয়া মানে তাল তাল মিলিয়ে আমি নিজেকে নিজেকে তৈরি করতে পারছি কিনা, am I really capable of doing these jobs, মানে আমি কি নিজেকে গ্রোথ আমার নিজের মধ্যে হচ্ছে কিনা, এইটা আসলে জাজ করতে হবে। এখন আমি ডেটা সায়েন্সের স্কিল সেট বা স্পেশালি আজকে যেটা আমরা নিয়ে কথা বলছি, আমি আপনারা চাইলে হচ্ছে আমি আর অন্যান্য সেক্টর নিয়েও আপনাদের প্রশ্ন থাকলে আমি উত্তর দিব। বাট যেহেতু আমরা আসলে মেনলি পাইথন এটার কোর্স নিয়ে আলোচনা করব, সেই জন্য আজকের অংশটুকু পাইথনের সাথেই পাইথনকে ঘিরেই হবে। আপনারা চাইলে আমাকে অন্য কোশ্চেনও করতে পারেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। তো এখন এই ডেটা সায়েন্স স্কিল সেট এবং রোড ম্যাপ নিয়ে পরবর্তী আলোচনা যাওয়ার আগে আমি একটু আপনাদের সাথে আবার একটু কথা বলতে চাচ্ছি। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আছে কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আহমেদ শফি। ভাইয়া আমার কোয়েশ্চেনটা ছিল যদি হেলথ কেয়ার অ্যানালিস্ট সম্পর্কে যদি একটু বলতেন, এটার রুট ম্যাপটা। হেলথ কেয়ার অ্যানালিস্টের রোড ম্যাপ, আচ্ছা। এইটা তো ধরেন আমি আপনাকে এখান থেকেই, আচ্ছা, আমি বলার থেকে এখানের মধ্যে দেখি কি আছে। 33টা হেলথ কেয়ার অ্যানালিস্ট জব লিঙ্কডইনে আছে।
এখন আপনি মানে কি জানতে চাচ্ছেন, যে জব আছে কিনা নাকি জবের কি ধরনের রেসপন্সিবিলিটি সেটা জানতে চাচ্ছেন? মানে ভাইয়া প্রিপারেশনটা আর কি। প্রিপারেশন বলতে হচ্ছে যে আপনার কোম্পানি অনুযায়ী হচ্ছে ভ্যারি করে যে তারা আসলে কি চাচ্ছে। এখন আমি যদি জব না লিখে আচ্ছা জবই রাখলাম, আমি যদি রোড ম্যাপ বলি, রোড ম্যাপ হেলথ কেয়ার অ্যানালিটিক্স রোড ম্যাপ, ওকে ফাইন। কি বলছি, এসকিউএল স্ট্যাটস, these tools like visualization tools like হচ্ছে ট্যাবলিউ, পাওয়ার বি, ডেটা সায়েন্স, হেলথ হেলথ ইনফরমেটিক্স, তারপর হচ্ছে ইএচআর ক্লেমস, ক্লিনিক্যাল ডেটা অ্যানালিস্ট, হেলথ ইনফরমেশন কনসালটেন্ট, হেলথ কেয়ার বিজনেস অ্যানালিস্ট, এই ধরনের অনেকগুলো জিনিস আছে। তো এখানে ওরা বলতেছে যে ফার্স্টে হচ্ছে আপনি যদি এই সেক্টরে কাজ মানে নলেজ থাকে তাহলে ভালো, সায়েন্স সেক্টরে ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, হেলথ ইনফরমেশন, বা এখানের মধ্যে কোর স্কিলে এসকিউএল, এক্সেল, পাইথন আর ভিজুয়ালাইজেশন, ট্যাবলিউ, পাওয়ার বিআই চাচ্ছে। ডোমেইনটা কি, মেডিকেল টেকনোলজি, ইএমআর, ইএচআর সিস্টেম, এইচআইপিএ বা ডেটা প্রাইভেসি, সফট স্কিলে প্রবলেম সলভিং, কমিউনিকেশন। এন্ট্রি লেভেলে জবে হচ্ছে আপনাকে অ্যাজ এ হেলথ কেয়ার ডেটা অ্যানালিস্ট, ক্লিনিক্যাল ডেটা অ্যানালিস্ট এন্ট্রি পজিশনে আপনি ঢুকতে পারবেন। রেসপন্সিবিলিটি ক্ষেত্রে ওরা বলতেছে ডেটা কালেকশন, ক্লিনিং, বেসিক স্ট্যাটিস্টিক অ্যানালাইসিস, রিপোর্টিং, ডেটা ভিজুয়ালাইজেশন, এগুলো মোটামুটি আপনাকে শিখতে হবে ইনিশিয়াল অবস্থায়। এবং এইগুলো এই কাজগুলো করতে গেলে আপনাকে টুলস লাগবে, সেটা আপনি এক্সেল দিয়ে করতে পারেন, স্কুল দিয়ে করতে পারেন, পাইথন দিয়ে করতে পারেন। দুই তিনটা শিখে রাখলে ভালো। ক্যারিয়ার অ্যাডভান্সমেন্টে আস্তে আস্তে সিনিয়র পজিশনে যখন যাবেন, সিনিয়র হেলথ কেয়ার ডেটা অ্যানালিস্ট, হেলথ কেয়ার ডেটা সায়েন্টিস্ট, হেলথ লিড ডেটা অ্যানালিস্ট অথবা ম্যানেজার, তারপর ক্লিনিক্যাল ডেটা ম্যানেজার, প্রেডিক্টিভ মডেলার বা স্ট্যাটিস্টিশিয়ান, এগুলো কিছু স্পেশাল জব রোল। তো এই জব রোলগুলো আছে এবং এগুলোর সাথে আপনাকে ওই যে বললাম যে শুরুতে একটা সামারি বলে দিচ্ছে যে আপনাকে এসকিউএল, স্ট্যাটিস্টিক্স, ট্যাবলিউ, পাওয়ার বিআই, এক্সেল এগুলো শিখতে হবে। তো আপনি যেই ধরনের জবে, ডেটা সায়েন্স রিলেটেড যে কোনো জবেই যান না কেন, আপনাকে কয়েকটা জিনিস ওরা ম্যান্ডেটরি বলেই দিবে যে ভাই এই জিনিসগুলো তোমার থাকতে হবে। যদি তোমার থাকে তুমি সিভি দাও, আমরা দেখবো, না থাকলে তুমি আগে শিখে আসো। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? তাহলে তো এই কোর্স করার পরে জব মার্কেটে আমরা কম্পিটিশন কিভাবে করবো? পারবেন না তো। দেখেন আমি আপনাকে শুধু শুধু মানে মিথ্যা আশা কেন দিব। এই কোর্সটা হচ্ছে, এই কোর্সের নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, মানে হচ্ছে এটা শুধুমাত্র পাইথন। এখন আপনি যদি চিন্তা করেন, আমি জানি না আপনাদের মধ্যে এখানের মধ্যে কেউ আছে কিনা, হয়তো হয়তো আছে। যদি আপনি চিন্তা করেন যে আমি 1-1.5 মাসে একটা কোর্স করব ডেটা সায়েন্সের এই রিলেটেড, তারপর জবের জন্য অ্যাপ্লাই করব, তাহলে আপনি সম্পূর্ণরূপে অন্ধকারের মধ্যে আছেন। এটা পসিবল না। আপনি একটা টুল শিখলেন, তারপর কি আরেকটা টুল শিখতে হবে। Excuse me. ভাইয়া একটা প্রশ্ন ছিল আমার। জি বলেন। আচ্ছা, আপনি যেহেতু বললেন যে এটা একটা বেসিক আর কি, তো মানে নেক্সট তাহলে আমাদের ধাপে ধাপে পরবর্তীতে আর কি কি শেখা লাগবে, এটা যদি একটা রোড ম্যাপ বলতেন শর্ট করে আর কি, ওকে, যে পরবর্তী। বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন ভাইয়া একবারে করে নিই। আর এটা ধরেন জব ছাড়া আমি মানে এমনি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, এরকম কোনো স্কোপ থাকলে সেটা একটু বলতেন। গুড কোশ্চেন। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা যেহেতু বলছেন, আমি আপনার সেকেন্ড কোশ্চেনটা দিয়ে হচ্ছে একটু শুরু করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। বাকি রোড ম্যাপটা একটু ডিটেলসে বলতে হবে, তো একটু জি সময় জি লাগবে। জি, ঠিক আছে ভাইয়া। আমি আনসার দিব, সমস্যা নেই। ধরেন আমি বললাম পাইথন, আমি খালি পাইথন লিখলাম, লিখে সার্চ করলাম, দেখি কি বলে। সে বলতেছে এখানের মধ্যে যে I will be your Python tutor online. আচ্ছা, I will write Python script program, এবং হচ্ছে এখানের মধ্যে পাইসেট টিঙ্কার। আচ্ছা, I will do machine learning, deep learning, web scraping, মানে পাইথন দিয়ে কি কি ধরনের কাজগুলো আছে, কি কি ধরনের আপনার টাস্কগুলো আছে, সেই টাস্কগুলোর একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছেন। সো কেউ বলতেছে যে আমি পাইথন দিয়ে আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং করাই দিব, আপনার কোড লিখে দিব, বা আপনার প্রজেক্টে আমি হেল্প করব। কেউ বলতেছে যে আমি আপনার পাইথন দিয়ে ডেটা স্ক্র্যাপিং, ডেটা মাইনিং এর কাজ করব। কেউ বলতেছে আমি আপনার পাইথনের কোড, কম্পিউটার ভিশন, ওপেন সিভি। কেউ বলতেছে এখানের মধ্যে বিভিন্নভাবে কাজগুলো সে করে দিবে।
এখন ধরেন আমি যদি আম, এখানে আপনার ক্যাটাগরি, এখানে আপনার বলছে কত 23,000 প্লাস জব। আচ্ছা, ক্যাটাগরির মধ্যে আপনার ডেটা অ্যানালিটিক্স আছে। এখন যদি ডেটা অ্যানালিটিক্স আমি যদি দেখি, এখানে আপনার 2100, মানে পাইথন দিয়ে ডেটা অ্যানালিটিক্স, ঠিক আছে। এখন এই বলতেছে যে আমি পাইথন দিয়ে প্রফেশনাল জুপিটার নোটবুকে পাইথন পান্ডাসের লাইব্রেরিগুলো দিয়ে ডিপ লার্নিং, তারপর এখানে বলছে ডেটা অ্যানালাইসিস, এখানে বলছে প্রোগ্রামিং এর টাস্ক, এখানে এটা এক্সেল অথবা পাইথনের কথা বলছে, এখানে বিভিন্ন ধরনের স্ক্রিপ্টগুলো থেকে বিভিন্ন ড্যাশবোর্ড তৈরি করার কথা বলছে, বিভিন্ন অ্যানালাইসিসের রিপোর্টিং এর কথা বলছে। তার মানে আপনি দেখেন যে আমি যদি শুধুমাত্র পাইথনটা ঠিকমতো শিখতে পারি, আমার হাতে এখানে অনেক ধরনের অপশন আছে কাজ করার, মানে এই ধরনের জব বা ফ্রিল্যান্সিং এ কাজ করার অপশন আছে। আমি যদি পাইথনটা শিখে যদি সিম্পল ডেটা অ্যানালাইসিস যদি আমি শিখতে পারি ভালোভাবে, এবং ওইটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এবং এখানে আপনি দেখেন কত টাকা থেকে শুরু, এগুলো কিন্তু আওয়ারি হিসাব। $40 পার আওয়ার, $25, এটা 400, অনেক বেশি। $5, $5, এগুলো সব নতুন। $15, $30, $20। সো আওয়ারলি এখানের মধ্যে হিসাব করা বলতেছে, হ্যাঁ। এবং স্পেসিফিকলি যেমন দেখেন এখানে একজন কি বলছে যে আমি রিমোট সেন্সিং অ্যানালাইসিস ইউজিং গুগল আর্থ ইঞ্জিন অ্যান্ড পাইথন। তার মানে সে একটা স্পেসিফিক লাইব্রেরি বা স্পেসিফিক জনরার বা ডোমেইনের কাজটা সে করতেছে। আর একজন বলতেছে আমি পাইথন দিয়ে ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর প্রজেক্ট তোমাকে করতে হেল্প করব। তার মানে আপনি যখন এখানের মধ্যে আপনার পোর্টফোলিও তৈরি করবেন, আপনিও এই জায়গায় এই ধরনের অফার করতে পারবেন যে আমি আপনার এই কাজগুলো করে দিব। উবাইদুর রহমান, আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনাকে আমি দেখাচ্ছি এই জায়গায় জি 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 ভাই, আমি বুঝতে পারছি। জি, কাজ আছে অনেক, কিন্তু কাজ করার জন্য ওদের ওদের যে মানে ওদের মতো আপনাকে কম্পিটিবল হতে হবে। এখন কম্পিটিবল হওয়ার জন্য আপনার যদি 6 মাস সময় লাগে, 6 মাস সময় নেন, কিন্তু ওদের মতো হইতে হবে, তাহলে আপনি কাজ বের করতে পারবেন। জি জি। কিন্তু আপনি যদি মনে করেন যে 1-1.5 মাসে আমি শিখে ওদের মতো হইতে পারবো, সেটা সম্ভব না, পারবেন না। না না, এটা তো কোনোভাবে পসিবল না। এই যে এটার জন্য আমি জিজ্ঞেস করছি যে রাইট। নেক্সটে আপনি এভাবে রোড ম্যাপটা বলেন, আচ্ছা, তাহলেই হবে। এখন এখন আপনার সেকেন্ড কোশ্চেনের উত্তরটা আমি দিয়ে দিছি। এবার আমি ফার্স্ট কোশ্চেনে আসি। এখন রোড ম্যাপের যে বিষয়টা, এখন এই রোড ম্যাপ এই জিনিসটার আহ, তো এই যে রোড ম্যাপের কথা আমরা বলতেছি, এই রোড ম্যাপটা কোনো ফিক্স কোনো এটা ওরকম কোনো মানে কি বলবো যে বাইবেল কোরআন হাদিসের মতো না যে আমার একটাই রোড ম্যাপ। বিষয়টা হচ্ছে যে আপনি এই রোড ম্যাপে জানার আগে আপনাকে নিজেকে ঠিক করতে হবে যে আপনি কি ডেটা অ্যানালিস্ট হইতে চান, ডেটা সায়েন্টিস্ট হইতে চান, বিজনেস অ্যানালিস্ট হইতে চান, আপনি কি ডেটা ইঞ্জিনিয়ার হইতে চান, আপনি কি হইতে চান। আমি যে শুরুতে আপনাকে যে জিনিসগুলো এক্সপ্লেন করছিলাম স্লাইডের মধ্যে, যে ক্যারিয়ার ট্র্যাকগুলো কিন্তু অনেকগুলো ভাগ করা আছে। এখন আপনাকে সবার আগে ঠিক করতে হবে যে আমি আসলে কোন দিকে যেতে যাচ্ছি। ওই দিকটা ফিক্স হইলে ওই রিলেটেড রোড ম্যাপটা আমরা হাত দিতে পারবো। এখানে ফিক্স কোনো রোড ম্যাপ কিন্তু আমি বলছি না, তবে তারপরও আপনারা যারা এখানে আছেন আপনাদের মানে মানে বোঝানোর সুবিধার্থে একদমই না বলাটা খারাপ দেখায়। আমি যদি এটাকে একটু সহজ করে বলি, মানে সিম্পলিফাই করে বলি, জেনারেলাইজড, ঠিক আছে। কিছু জিনিস হচ্ছে একদম জেনারেলাইজ করে বলা যায়, যেটা আপনি চাইলে এখন গুগলে সার্চ করে পাবেন। আমি ধরেন গুগলে সার্চ করে আপনি কষ্ট করে জানবেন, সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। এখন ধরেন আপনি যদি বলেন যে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট অথবা ডেটা অ্যানালিস্ট হতে চান, তাহলে আপনাকে কি কি শিখতে হবে? আপনাকে এক্সেল শিখতে হবে, আপনাকে পাওয়ার বিআই শিখতে হবে, আপনাকে এসকিউএল শিখতে হবে, আপনাকে স্ট্যাটিস্টিক্স শিখতে হবে, আপনাকে পাইথন শিখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে মাস্ট। এর বাইরেও আপনি শিখতে পারেন যদি কোম্পানির দরকার হয়, যদি কোম্পানি বলে যে না আমার আরেকটা টুলস লাগবে, অমুকটা লাগবে, সমুক লাগবে, সেটা ডিফারেন্ট কেস, সেটা আপনি চাইলে আলাদা করে শিখতে পারেন। বা কোম্পানিতে আপনি যদি বলেন যে আমি শিখে ফেলবো, কোম্পানি যদি আপনি কোম্পানিকে এইচআরকে কনভিন্স করতে পারেন যে ভাই আমি এগুলো জানি, আপনাকে মনে হয় আরেকটা টুল শিখতে আমার বেশি দিন সময় লাগবে, এগুলো জানি যেহেতু আমি এটা শিখে ফেলবো, আমার নেন। মানে জাস্ট বললাম কথার কথা। এখন যদি আপনারা চান যে আমি ডেটা সায়েন্টিস্ট হইতে চাচ্ছি, আমি ডেটা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হইতে যাচ্ছি, আমার কি করা উচিত? তাহলে সেক্ষেত্রে সবার আগে স্ট্যাটিস্টিক্সটাকে খুব ভালো মতো ভাজা ভাজা করতে হবে। স্ট্যাটিস্টিক্স বেসিক প্লাস অ্যাডভান্স লেভেল। আপনাকে পাইথন খুব ভালো জানতে হবে, পাইথনের লাইব্রেরি ফাংশনগুলো খুব ভালো করে শিখতে হবে। আপনাকে
জুপিটার নোটবুক বা পাইথনের অন্যান্য যে সকল ক্লাউড প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আপনি কিভাবে ডেটাগুলোকে মানে ক্লাউড প্ল্যাটফর্ম থেকে সরাসরি নিয়ে আপনি ওখান থেকে সামারাইজ করবেন, অ্যানালাইজ করবেন, রিপোর্টিং করবেন, সেটা আপনাকে শিখতে হবে। আপনাকে কি শিখতে হবে? মডেল ডেভেলপমেন্ট শিখতে হবে। মডেল ডেভেলপমেন্ট কি মানে হচ্ছে এমএল মডেল। এমএল মডেল মানে কি, যে আপনার সুপারভাইজ মেশিন লার্নিং বা সেমি সুপারভাইজ মেশিন লার্নিং বা হচ্ছে আনসুপারভাইজ মেশিন লার্নিং, এগুলো শিখতে হবে। এগুলোর মধ্যে কি কি আছে? এগুলোর মধ্যে আপনার আছে আপনার রিগ্রেশন আছে, তারপরে আপনার হচ্ছে আপনার যে রিগ্রেশন আছে, ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন মডেল, তারপর হচ্ছে ক্লাস্টারিং মডেল। এগুলো আবার প্রত্যেকটা ক্যাটাগরি ভাগ করা আছে। মানে মোটামুটি আপনাকে এমএল এর মোটামুটি 8 থেকে 10টা মডেল ভালোভাবে বুঝতে হবে। মানে শুধুমাত্র কোড মুখস্থ না বা কোড লেখা না, অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে, এটা ইন্টারনাল আর্কিটেকচার আপনাকে শিখতে হবে। আপনাকে ডিপ লার্নিং শিখতে হবে। ডিপ লার্নিংয়ের মধ্যে আপনার এএনএন, তারপর আরএনএন, তারপর সিএনএন, তারপর আপনার রেলু অ্যাক্টিভেশন ফাংশন, তারপর আপনার হচ্ছে সিগময়েড ফাংশন, তারপরে হচ্ছে আপনার এলএসটিএম, এরকম আরো অনেকগুলো ক্যাটাগরি আছে। সো আপনি যদি ডেটা সায়েন্টিস্ট মেশিন লার্নিং হতে চান আপনাকে এগুলো শিখতে হবে। এবার আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু এই জায়গায় একবারও এক্সেল এসকিউএল এর কথা মুখে তুলিও নাই, কারণ একজন ডেটা সায়েন্টিস্ট মেশিন ইঞ্জিনিয়ারের ওগুলো নিয়ে কাজ করতে হয় না। ওই কাজটা কারা করে? একজন ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট করে। তো এটা হচ্ছে জেনারেলাইজ আইডিয়া। এখন আপনাকে আগে ঠিক করতে হবে যে আমি আসলে কোন দিকে যাব। তবে এখানেও আমার কিছু সাজেশন আছে। আমি বলবো না যে আমারটা আপনার মানতেই হবে, বাট আমি আপনাকে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা আমার এই জিনিসটা নিয়ে আমি এতদিন ধরে ঘাটাঘাটি করছি, যতটুকু জানি অতটুকু জানার মধ্যে আপনাকে আমি হেল্প করতে পারি। সেটা কীরকম আমি একটু দেখি এই স্লাইডটার পিকচারটা আমার এখানের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমি আপনাকে সরাসরি ওইটাই দেখাতে পারবো। না, এখানের মধ্যে নাই, আমি যেটা খুঁজতেছিলাম। আচ্ছা, সেটা আমি হচ্ছে অন্য একটা স্লাইডে আছে বা অন্য একটা জায়গায় আছে, আমি ওইটা একটু খুঁজে বের করতে হবে আমাকে। তবে আমার মনে হয় এটা পেয়ে যাব। এইটা, আচ্ছা, এটা কোনো জায়গা থেকে এটা নেওয়া না, এটা হচ্ছে আমি নিজে বানাইছি। এটা বিভিন্ন ধরনের দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের জব সেক্টর, ওদের এখানে যেই রিকোয়ারমেন্টগুলো আছে, বিভিন্ন ধরনের ক্যারিয়ার ট্র্যাক বা মানে আপনার সাবজেক্ট অনুযায়ী হচ্ছে ক্যারিয়ার ট্র্যাক কোনটা যাওয়া উচিত, কোনটা যাওয়া ভালো, কোনটা ইজি, কোনটা হার্ড, সেটা আমি এখানে লিখে রাখছি। সো যেগুলো আপনার গ্রিন কালারের, এই গ্রিন কালার মানে হচ্ছে এগুলো খুবই ইজি, ইয়েলোটা হচ্ছে একটু টাফ, লালটা হচ্ছে খুব বেশি টাফ, মানে আমি ডিসকারেজ করি যে এদিকে যায় না। এখন কথা হচ্ছে কি, কার কোনটা দরকার। এখানে আপনি দেখবেন যে উপর থেকে আমি রো আকারে ভাগ করে দিয়েছি বিভিন্ন ধরনের সাবজেক্ট এরিয়া। সব না হইলেও মানে মেজরগুলো আমি এখানে লিখে রাখছি। তো যারা কিনা সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, তার জন্য ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এআই ইঞ্জিনিয়ার, সব তার জন্য সহজ। সে যে কোনো জায়গায় যেতে পারবে। যদি অ্যানি ইঞ্জিনিয়ারিং, নন সিএসসি অন্য কোনো ইঞ্জিনিয়ারিং কথা যদি বলি, তাদের জন্য ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার খুবই ইজি। মেশিন লার্নিং, ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার একটু কষ্ট হবে, বাট পারবে। যারা কিনা বিবিএমবিএ থেকে আসছেন তাদের জন্য ডেটা অ্যানালিস্ট, বিজনেস, মানে এই দুইটা আমরা কমন, কারণ মানে লার্নিং কার্ভ মানে হচ্ছে যদি আমি বলি শেখার ক্ষেত্রে থাকে না, কিছু শিখতে বেশি কষ্ট, কিছু হচ্ছে কম কষ্ট, এরকম থাকে না। আমরা ছোটবেলায় বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছি, মানে আন্ডারগ্রেডে পড়াশোনা করছি, কিছু সাবজেক্ট হচ্ছে হচ্ছে ওইখানে খুব একটা বেশি ম্যাথ নাই, ক্যালকুলেশন নাই, মুখস্থ বিদ্যা, তো আমরা হচ্ছে খুব কম পড়াশোনা করে পরীক্ষায় গিয়ে ভালো মার্কস তুলছি। কিছু মনে করি একটু বেশি টেকনিক্যাল, ইকুয়েশন আছে, সফটওয়্যারের কাজ আছে, ওগুলো একটু কঠিন। তো কঠিন সহজে বিষয় আছে না, এটাও মনে করেন বিষয়টা এরকম যে এখানে যে সাবজেক্টের গুলো আপনি দেখতে পাচ্ছেন, পিওর সায়েন্স, এমবিবিএস, বিডিএস, ফার্মাসি, পাবলিক হেলথ, স্ট্যাটিস্টিক্স, সোশ্যাল স্টাডিজ, এগ্রিকালচার, টেক্সটাইল, ল, জার্নালিজম, ফ্যাশন, হিস্টোরি, মিউজিক, পলিটিক্স, যা যা আছে সবার জন্য ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট হওয়াটা খুবই ইজি, মানে হইতে পারবেন, কষ্ট নাই। বাট এখানে কয়েকটা ইয়েলো দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা ইয়েলো দেখতে পাচ্ছেন।
এই ইয়েলো মানে কি, যে ডেটা ইঞ্জিনিয়ার হইতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে, মানে এখানে আপনার কম্পিউটার সায়েন্সের কিছু বিষয় টিষয় আছে, কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিছু টুলসের জিনিসগুলো আছে। এখন যারা কিনা আপনার পিওর সায়েন্স, এমবিবিএস, হেলথ সেক্টরে আছে, অথবা সোশ্যাল স্টাডিজ, এগ্রিকালচার, তারা সে সকল সেক্টর থেকে আসছে, আর তাদের জন্য ডেটা ইঞ্জিনিয়ার হওয়াটা একটু ডিফিকাল্ট। অ্যান্ড দেন কামস টু দ্য রেড জোন। এই যে রেড জোন দেখতে পাচ্ছেন, এই রেড জোনে আমি বলবো যে আপনারা যায়েন না, গেলে বিপদে পড়বেন, মানে আপনি পরে হাউতাশ করবেন। সেটা কি, যারা কিনা আপনার এইরকম হেলথ সেক্টরে আছেন, তাদের জন্য মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার যাওয়াটা উচিত না। ইভেন যারা কিনা বিবিএ ব্যাকগ্রাউন্ডের আছে, তাদের জন্য ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ারের দিকে যাওয়াটা উচিত না, কারণ এই জিনিসগুলোতে অনেক রিগোরাস, ইনডেপথ, অনেক কমপ্লেক্স অ্যালগোরিদম এবং কোডিং নিয়ে কাজ করতে হয়। সো এইগুলা সিএসসি বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে হইলে বা স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে হইলে তাদের জন্য ইজি, কারণ আমরা যেই মানে অ্যালগোরিদম নিয়ে কাজ করি সেগুলো প্রত্যেকটাই আসছে বেশিরভাগই স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। পুরো স্ট্যাটিস্টিক্স মানে পুরো ডেটা সায়েন্স আমরা এখন যা দেখতেছি, এই আপনি যত ধরনের এআই টুলস, ইলন মাস্ক থেকে শুরু করে আপনি স্যাম অল্টম্যান, যে যত কাজ করতেছে, যত ধরনের এআই টুলস, যত ধরনের মডেল, যত ধরনের কিছু আসতেছে, এই সকল চ্যাট জিপিটি, জেমিনাই, সব কিছুর একদম গ্রাউন্ড লেভেল স্ট্যাটিস্টিক্স, ওখান থেকে সব আসছে। তো স্ট্যাটিস্টিক্স যে জানে, যে ভালো বুঝে বা যে আন্ডারগ্রেড করছে, আমি বলবো সে আসলে ডেটা সায়েন্সের সেক্টরে 2 ধাপ আগে আছে। ইভেন মাঝে মধ্যে হচ্ছে মানে ওই যে বলে না যে ওই যে আমরা ছোটবেলায় আমরা ওই যে কার্টুন দেখতাম ইচ্ছা পূরণ, তো ওই যে ইয়া তো কি বলে জিন আসতো, জিনি হচ্ছে 3টা ইচ্ছা পূরণ করতো। হ্যাঁ, যে তুমি কি হতে চাও, যে মিনা রাজুতে বলে না যে টয়লেট টয়লেট বানাতে বলতো। তো আমাকে যদি বলতো যে এই বয়সে এসে আমাকে যিনি যদি বলতো যে তোমার মানে আলাদিনের চেরাগে যিনি এসে বলতো যে তোমার 3টা ইচ্ছে কি, আমি বলতো আমি স্ট্যাটিস্টিক্সে পড়বো, আমাকে আবার আন্ডারগ্রেড নিয়ে যাও। কারণ আমি এখন বুঝতেছি আল্লাহ, স্ট্যাটিস্টিক্স যারা পড়ে আসছে তারা যে কতটুকু অ্যাডভান্স লেভেলে চলে গেছে, মানে ওদের জন্য ওরা কোর ফান্ডামেন্টাল জিনিস শিখে ফেলছে, ওদের খালি কোডিং শেখা দরকার। তো কোডিং শিখতে কয়দিন লাগে ভাই, একটু ঘাটাঘাটি করলে 1-2 মাসের মধ্যেই কোডিং শেখা যায়, ওরা অনেক দূর আগায় গেছে। কিন্তু ওই যে বললাম রেড জোনের কথা, যে আপনারা এই সাইডে যায়েন না, গেলে আপনার বিপদে পড়বেন, চরম বিপদে পড়বেন। তো আপনারা, আমি জানি না আপনারা এখানের মধ্যে কে কোন সেক্টরে আছেন, বাট সবার জন্য ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট এটা মানে ইজি, শেখাটা ইজি, কিন্তু ডেটা ইঞ্জিনিয়ার একটু কঠিন। বাকি যেগুলো আছে সেগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি শিখতে গেলে আপনার দম বেরো যাবে ভাই, আপনি পাগল হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, বলেন। জি ভাইয়া, আমার একটা কোয়ারি ছিল যে আমি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, তো সেই ক্ষেত্রে আপনার মাই এসকিউএল অথবা পোস্টগ্রেস এসকিউএল হুম, মানে দুইটার একটা শিখলে হবে নাকি দুইটাই শিখতে হবে যদি আমি ডেটা অ্যানালিস্ট হতে চাই? আরেকটা কোশ্চেন ছিল যে পাইথন অথবা আর, হুম। মানে পাইথন না শিখে আর শিখলে কি হবে কিনা আর কি, জাস্ট আমি জানি না, এই জন্য জিজ্ঞেস না করলাম না আর ইটস কি। ওকে, না না এটা খুবই কমন কোশ্চেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার প্রথম কোশ্চেনের আনসারটা হচ্ছে এরকম যে আহ, ওই যে আমি শুরুর দিকে যে একটা খাবারের এক্সাম্পল দিছিলাম, মানে ধরেন যে ব্যক্তি পোলাও রান্না করতে পারে, বিরিয়ানি রান্না করতে পারে, তার জন্য কাচ্চি রান্না করা খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ, একটু জি জি ইনগ্রেডিয়েন্ট এদিক ওদিক করলেই সে রান্না করতে পারবে। তো মাইস্কুয়েল শিখলে আপনার পোস্টগ্রেসকিউএল শেখাটা খুব কঠিন কিছু না, মানে ভিতরে সিনট্যাক্স তো একই, এমন না যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ভিতরে হচ্ছে মানে কলকবজা একই, গ্রামারটা একই, ল্যাঙ্গুয়েজে গ্রামারটা সেম, শুধুমাত্র ইন্টারফেসটা ডিফারেন্ট, কাজের ধারাটা ডিফারেন্ট, ডেটা কানেকশন করার ওয়েটা ডিফারেন্ট, বাদ বাকি সব সেম। তো মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ শিখলে আপনি পোস্টগ্রেসকিউএল ওটা পারবেন, আবার একই সাথে আপনি বিগ কুইরি এটাও পারবেন, মানে এসকিউএল রিলেটেড কোড তো একই, আপনি যেখানে ইউজ করেন না কেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে আপনি প্লাস্টিকের প্লেটে খান, কাচের প্লেটে খান, বা ধরেন আপনি মেলামাইনের প্লেটে খান, তিনটার মধ্যে যদি আপনি একই খাবারই দেন, খাবার টেস্ট তো সেমই থাকবে। জি 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 বুঝতে পেরেছি ভাইয়া, জি, ওটা হচ্ছে বুঝতে পেরেছি। পাত্র ডিফারেন্ট। যেমন পাইথনের ক্ষেত্রে যদি আমরা বলি, স্পাইডার আছে, পাইচার্ম আছে, বা হচ্ছে আপনার জুবিলা নোটবুক আছে, তারপর হচ্ছে গুগল কোল্যাব আছে, এখন এরকম 4-5টা অনেকগুলো আছে। তো এখন যে যেটাতে কাজ করো, যার যার যেটাতে সুবিধা, ভিতরে পাইথন ল্যাঙ্গুয়েজ তো সেম, এখন আমি যেই জায়গা থেকে পাত্র যেটাই হোক না কেন, খাবার তো সেম। জি জি ভাই। আচ্ছা, আর আপনার সেকেন্ড যে কোশ্চেনটা ছিল যে ভুলে গেছে কি কি যেন ছিল কোশ্চেনটা। আর আচ্ছা, রাইট জি রাইট, আর আচ্ছা আচ্ছা, ওকে।
আচ্ছা, এখন এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড পাইথনটা সবচেয়ে বেশি পপুলার। আর পপুলার কোন জায়গায় জানেন? আর পপুলার দুইটা জায়গাতে। এক হচ্ছে হেলথ কেয়ার সেক্টর, যারা কিনা হেলথ কেয়ার সেক্টরে যেতে চায়, ওইসব জায়গায় কাজ করতে চায়, ওখানে আরটা বেশি কাজ করে। কারণ মানে আসলে ভাইয়া আমি মানে অনেকের কাছে শুনেছি যে মানে পাইথন থেকে আরটা মানে একটু কম্পারেটিভলি একটু ইজিয়ার। হ্যাঁ হ্যাঁ, তো ইজিয়ার। আমরা যারা যে ডিফারেন্ট ট্র্যাক থেকে যখন অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হতে চাই, তো পাইথনটা ধরেন অনেক সময় আমরা অ্যাভয়েড করতে চাই আর কি। না না তো এই না, আসলে এখন এখন ধরেন আপনি আর শিখলেন, আপনি ধরুন 10টা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, 10টা কোম্পানি 9টাতেই পাইথন চাইলো, একটাতে আর চাইলো, জি তখন আপনি বিপদে পড়বেন না? জি 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 জি, রাইট রাইট। যে যে যেটা চাচ্ছে আমার তো ওইটাই শেখা উচিত। আসলে ডিমান্ড অনুযায়ী মানে আমাকে মানে ডিমান্ড অনুযায়ী কিন্তু আপনি কষ্ট হইলেও পাইথন শেখা উচিত। জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওকে, আর কারো কোনো কোশ্চেন? না হলে আমরা পরের স্লাইডে চলে যাই, আমরা মোটামুটি 10:30 বাজে তো অনেক দূর আসছি। আচ্ছা, আর আর ওবায়দুর রহমান, আপনি হাত তুলছেন মনে হয়। না ভাইয়া, আমার তো প্রশ্ন করা শেষ। ওই আচ্ছা যে আচ্ছা আমি আচ্ছা, পাইছি, আমি যেটা জানার ইচ্ছা ওটা আপনি সুন্দর করে বুঝাইছেন। ওকে ওকে। তো আমরা তো সিএস ব্যাকগ্রাউন্ডে নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের মানে নর্মালি যেটা ওটাই করা লাগবে হ্যাঁ একটু হ্যাঁ, যদি আমি একটু। আপনাকে কিন্তু মানে বলে দিলাম, এখন বাকিটা হচ্ছে যে না না, খুব সুন্দর হয়েছে ভাই, আমি স্পেসিফিক আপনি সুন্দর করে বুঝাইছেন, আমি অবশ্যই স্ক্রিনশটও দিয়ে রাখছি এটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। সো এখন ধরেন আপনি যদি পাইথন শিখি, পাইথন শিখলে আমার ক্যারিয়ার রোড ম্যাপে আমি কোথায় কোথায় যেতে পারবো? আমি ডেটা অ্যানালিস্টে ইউজ করতে পারবো, বিআইতে কাজ করতে পারবো, ডেটা সায়েন্টিস্টে করতে পারবো, ডেটা ইঞ্জিনিয়ার করতে, এমএল ইঞ্জিনিয়ার করতে পারবো। এই সব জায়গাতে আমার পাইথন লাগতেছে। তো পাইথনের ফান্ডামেন্টাল যদি আমি শিখে যদি আমি তারপর সেটা অ্যাপ্লাই করতে যাই, তখন কিন্তু অ্যাপ্লিকেশন এরিয়াটা আমার অনেকগুলো খুলে যাচ্ছে, রাস্তা খুলে যাচ্ছে। তখন আমি দেখবো যে আচ্ছা, আমার সাবজেক্টের সাথে, আমার জবের সাথে, বা আমি সামনে ফিউচারে যেখানে যেতে যাচ্ছি ওখানে আসলে কিভাবে পাইথনটা ইউজ করা হচ্ছে, ওইটা ঘাটাঘাটি করলে আপনি নিজে বের করে ফেলবেন। ওটা বের করা কঠিন কিছু না। তো পাইথনের যে ধরনের আমার যেই টুলস বা লাইব্রেরিগুলো প্রয়োজন, যেটা আমার শেখা উচিত, এবং আমি বেসিক্যালি এই কোর্সের মধ্যে আপনার এই 12-14টা ক্লাসে, যেহেতু এখানের মধ্যে আমার পাইথন ফান্ডামেন্টাল জিনিসগুলো আমি শেখাবো, তার সাথে প্রজেক্ট থাকবে, আর কিছু বেসিক স্ট্যাটিস্টিক্সও থাকবে। তো সেইখানে আমরা শিখবো হচ্ছে ফার্স্টে কোর পাইথন, পাইথনের সিনট্যাক্স, ডেটা স্ট্রাকচার, ডেটা ফ্লো, কন্ট্রোল ফ্লো, এগুলো আমরা শিখবো। বিভিন্ন লিস্ট, টুপল, এগুলো আমরা শিখবো। তারপর আমরা শিখবো পাইথন, নামপাই লাইব্রেরি শিখবো, অ্যারে অপারেশন, লিনিয়ার অ্যালজেব্রা, র্যান্ডম নাম্বার জেনারেশন থেকে শুরু করে একটা মানে ফাংশনগুলো শিখবো। তারপর আসবে আপনার পান্ডাস। পান্ডাস একটা বড় লাইব্রেরি। তো পান্ডাসে মোটামুটি 3টা ক্লাস চলে যাবে পান্ডাস ঠিকভাবে শিখতে গেলে। মোটামুটি আপনাদেরকে আমি 70-80টার মতো ফাংশন শেখাবো। কারণ ডেটা অ্যানালাইসিস করতে গেলে আমার ঘুরে ফিরে 3-4টা লাইব্রেরিতে কাজ করতে হয়। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ইউজ করতে হয় পান্ডাস। এবং কেন এটা, আপনার যখন কোর্স করবো, পান্ডাসে ক্লাস করবো, আপনি তখন বুঝবেন যে ওমা, পান্ডাস দিয়ে আমি কত কিছু করতেছি। তো নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব যা যা আছে, এগুলোর প্রত্যেকটার অনলাইনে ডকুমেন্টেশন পিডিএফ আছে। মানে এটা পাইথন কমিউনিটি থেকে তারা তৈরি করে রাখছে, আপনি যদি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করতে গিয়ে আপনি দেখবেন যে নামপাইয়ের ডকুমেন্টেশনের পিডিএফ হচ্ছে 170 পেজ, আর পান্ডাসের হচ্ছে 3000 পেজ। আপনি তাহলে বুঝতে পারছেন যে পান্ডাস কি পরিমাণ, মানে এটা স্ট্রং, এবং কি পরিমাণ এটা কি বলে, এটা রোবাস্ট একটা লাইব্রেরি। মানে এটা হচ্ছে আমার ডেটা অ্যানালাইটিক্স এর, মানে যতগুলো লাইব্রেরি আছে সবগুলো বাপ হচ্ছে পান্ডাস। পান্ডাস ছাড়া সব অচল। তো পান্ডাসে আমরা ফোকাস দিব বেশি। 3টা ক্লাস থাকবে শুধুমাত্র পান্ডাস নিয়েই। এছাড়া ম্যাটপ্লটলিব, সিবন থাকবে, এবং তারপর আমরা কিছু বেসিক ডেটা অ্যানালিটিক্স শিখবো। এবং ওইটা শিখতে গিয়ে আমাকে সাইপাই, সাইকিটলানটা শিখতে হবে। তো আমরা মূলত এই পার্টগুলো কভার করব, এবং এগুলো শিখে আমার কি কাজ হবে, মানে স্কিল আমি কি কি ডেভেলপ হবে আমার। শুধু শিখলেই তো হবে না, তাই না? আমার তো জানতে হবে যে এটা আমি কোথায় অ্যাপ্লাই করব। আমি ডেটা অ্যানালাইসিস করতে পারবো, মেশিন লার্নিং করতে পারবো, ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারবো, ওয়েব স্ক্র্যাপিং করতে পারবো, অটোমেশনে করতে পারবো, প্রবলেম সলভিং করতে পারবো, অনেকগুলো এখানে আছে। সো আমি যেভাবে শেখাবো তাতে আপনার প্রথম 4-5টা এমনি কভার হয়ে যাবে, যখন আমি প্রজেক্ট অনুযায়ী শেখাবো আপনাদেরকে। তো পাইথনকে আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি সরাসরি বলি না, আমি অ্যাটলিস্ট বলি না। এটা কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ না, এটা একটা টুল। এই টুলটা দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি, অনেক এরিয়াতে কাজ করতে পারি। তো জেনারেল পারপাস অনেক, এটা আমরা কেন ইউজ করি? প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে, পাইথন আপনার, আপনি বলতেছেন যে এটা এত ভালো, এত গুণগান করতেছেন, হ্যাঁ, পাইথনের মূলত কেন পাইথন ইউজ করবো? আর অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে।
তো প্রথমত হচ্ছে যে ইজ অফ ইউজ, যেটা ইজিলি আমি ইউজ করতে পারবো, এটা শেখাটা খুবই ইজি। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যদি সিএসসির যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ওরা শিখে, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, সরি পিএইচপি শিখতে যান, আপনার দম বের হয়ে যাবে। 5-6 মাস আপনি শিখতে পারবেন ঠিক মতন, কারণ ওইটা শেখার আপনি এই বয়সে এসে অথবা আপনি নন সায়েন্স বা নন ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আপনার এই সেক্টরে এসে ল্যাঙ্গুয়েজ শেখাটা খুবই 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 ডিফিকাল্ট হয়ে যাবে। বাট পাইথন শেখাটা ইজি কেন? কারণ পাইথনে আপনার সব কিছু ডকুমেন্ট রেডি করা আছে, আপনার লাইব্রেরি রেডি করা আছে, আপনার ফাংশন রেডি করা আছে। অল ইউ নিড টু নো যে কোথায় কোন ফাংশনটা কোন কাজে লাগতেছে সেটা বোঝা। এটা একবার ধরতে পারলে পাইথন আপনার জন্য পানিবাত। তো আমি আপনাদেরকে প্রজেক্টের মাধ্যমে শেখাবো কোন জায়গায় কোন কাজে আমার কোন পাইথন লাইব্রেরিটা লাগতেছে এবং কিভাবে আমি এটা ইউজ করতেছি, এই লাইব্রেরিগুলোর ফাংশনের সিনট্যাক্সটা কিরকম, এটার প্যারামিটার কিরকম, এটার আউটকামটা আমরা কি পাচ্ছি, কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, কোনটা করা যাচ্ছে না, না করা গেলে কি করতে হবে, সেখান থেকে ডেটা অ্যানালাইসিস বা ইডি এর কাজটা কেমনে করতে হবে, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, একটা ডেটা থেকে আমি কিভাবে এটার সামারি বের করব, কিভাবে এখান থেকে আমি পরবর্তী একটা মেশিন লার্নিং মডেল তৈরি করার জন্য যে গাইডলাইনটা বা যে স্টার্টিং পয়েন্টটা আমরা কিভাবে শুরু করব, এইগুলো আমি মোটামুটি প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এক্সটেন্সিভ লাইব্রেরিগুলো থাকবে। ক্রস প্ল্যাটফর্ম মানে হচ্ছে যে পাইথন এইটার যে ফাইল বা এটার যে কোড, এইটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য প্ল্যাটফর্মে সরাসরি ক্রস প্ল্যাটফর্ম কানেক্ট করা যায়। মানে আপনি এই পাইথন ল্যাঙ্গুয়েজ আপনি একটা সফটওয়্যারে ইন্টিগ্রেট করতে পারবেন, আপনি একটা মনে করেন যে কোনো একটা মেশিনারিতে রোবোটিক্সে ইন্টিগ্রেট করতে পারবেন, কোনো একটা মেশিনে ইন্টিগ্রেট করতে পারবেন বা কোনো একটা ওয়েবে ইন্টিগ্রেট করতে পারবেন। এটার কমিউনিটি এবং সাপোর্ট হিউজ। এবং পাইথনের যেই আপনার হচ্ছে এটা যে পারফরমেন্সটা এটা অনেক ভালো। কেন ভালো? ধরেন আপনি ধরেন একটা নির্দিষ্ট একটা প্রবলেম নিয়ে ওটা কোড লিখবেন, লেটস সে আপনি এটা সি প্লাস প্লাসে লিখতে যাচ্ছেন। তো ধরেন আপনি এটা সি প্লাস প্লাসে আপনি একটা প্রবলেম সলভ করতেছেন, আপনি জাভাতে আর একটা সেম প্রবলেম সলভ করতেছেন, আপনি মনে করেন পিএইচপিতে সলভ করতেছেন, আপনি পাইথনে সলভ করতেছেন। আচ্ছা, সেম প্রবলেম নিয়ে কাজ করতেছেন, আপনি ধরেন 3-4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই সাথে আপনি কাজ করতেছেন। যখন আপনি সিতে কাজ করবেন তখন লেটস সে যে ওই প্রবলেমটা সলভ করতে আপনার লাগলো 1000 লাইন অফ কোড, মানে এলওসি যেটা বলি আমরা, লাইন অফ কোড, ওই কোডটা কত লাইনের হচ্ছে। জাভাতে করলে সেটা হয়ে যাবে ধরেন আপনার 800, পিএইচপিতে করলে সেটা ধরেন আপনার আরো কমে গেল 500। এখন পাইথনে দিলে কত হবে? পাইথনে অনলি 50 লাইনের কোড। কই 1800 আর 500 আর কই হচ্ছে 50 লাইন, আরো কম, 30 থেকে 40 লাইনের মধ্যে আমি এই প্রবলেম সলভ করতে পারবো। তো এটার পারফরমেন্স এটা অনেক হাই। তো যখন আমার কোডের লাইন অফ কোড সেভ হবে, আমার মেমোরি সেভ হবে, তার মানে হচ্ছে যে আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার যেই আপনার কোডের মেমোরিটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা এখন দেখি না যে আপনার ফোনের মধ্যে সব চলে আসছে, ভিআর এর মধ্যে সব চলে আসছে, হাতের ঘড়ির মধ্যে, স্মার্ট ওয়াচের মধ্যে সব চলে আসছে, এগুলো কেমনে আসছে? যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যত বেশি স্মুথ করা যায়, কম কোড দিয়ে আমার সলভ করা, তত আমার জন্য বেটার। তখন ফাইল সাইজটাও কম হবে, প্রসেসিংটাও অনেক ইজি হবে, একটা প্রসেস করতেও তো সময় লাগে, তাই না? তো এইটার স্ক্রিপ্টিং অটোমেশনটা করাটা ইজি, ইন্টিগ্রেশন করাটা ইজি, এই কারণে আমরা পাইথনটাকে ফোকাস করি। এটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অতটা আপনাকে সেই লেভারেজ দিবে না। তো ইউজ কেসগুলো কি? ইন্ডাস্ট্রিতে, অটোমেশনে, হেলথ কেয়ারে, বিজনেসে, গেম ডেভেলপমেন্ট, এটা বলতে ভুলে গেছি, গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সিস্টেম ডিজাইন অ্যান্ড মডুলেশন, এআই, এমএল, ডিএল, এডুকেশন সেক্টরে, সায়েন্টিফিক রিসার্চ, সব জায়গাতে ইউজ করতেছি। তো মূল জিনিসটা শিখলে তারপর আমি যে কোনো জায়গায় এটাই আমি কাজে লাগাতে পারবো, আপনার যেটা দরকার। যেমন ধরেন আমার হচ্ছে এডুকেশন এবং সায়েন্টিফিক রিসার্চের দরকার, আমি ওটাতে কাজে লাগাচ্ছি। আপনাদের মধ্যে হয়তো কেউ চিন্তা করতেছেন আমি ওয়েব ডেভেলপমেন্টে কাজে লাগবো, হ্যাঁ আপনি ওখান থেকে যেতে পারেন, ওই লাইনে যেতে পারেন, ওই লাইব্রেরিগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো ফার্স্টে তো আমার বেসিক ফান্ডামেন্টাল শিখতে হবে, ওই শেখার কাজটা আপনি এই 1.5 মাসে বা 2 মাসে আমার কাছ থেকে আপনি শিখতে পারবেন। আপনাকে এতটুকু পর্যন্ত জ্ঞান দিতে পারবো যে এইটুকু পর্যন্ত শেখার পরে তারপর আপনার বাকি কাজটা সহজ হয়ে যাবে। তো আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট,
এখানে অনেকগুলো আইডি আছে, স্পাইডার, পাইচাম, জুপিটার নোটবুক, গুগল কলার, ভিএস কোড, আইডিয়ালি, সাবলাইম, অ্যাটম। সো আমি বেসিক্যালি হচ্ছে স্পাইডারে কাজ করি প্রথমে বেসিক শেখানোর জন্য, এরপর আমি কিছু কিছু প্রজেক্ট জুপিটার নোটবুকে বা গুগল কোলাবে শেখাই। আর এই তো, এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, কোর্স মডিউল, এবার আমরা কোর্স মডিউল যাই। তো কোর্স মডিউল আপনারা সবাই দেখছেন অলরেডি। তারপর আমি একটু আবার বলি যে আমরা ফার্স্টে কি দিয়ে শুরু করব। এখানে আমরা লেসন 1 2 3 বেসিক সিনট্যাক্স, স্ট্রাকচার, ফাংশন, যেটা আমরা নেক্সট বুধবার থেকে শুরু করছি। সো বুধবার থেকে আমরা ডেটা টাইপস, ভেরিয়েবল, স্ট্রিং এগুলো দিয়ে শুরু করব। তারপর হচ্ছে নামপাই, তারপর পান্ডাস। তো মোটামুটি পান্ডাসের পার্ট 1 পার্ট 2 অনেকগুলো ক্লাস এখানের মধ্যে হবে। অ্যান্ড দেন তারপর ডেটা অ্যানালাইসিস আমরা শিখবো, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, কিছু বেসিক দিয়ে শিখবো। তারপর সেখান থেকে আমরা পাইথন দিয়ে প্রোডাক্ট আপনার প্রাইসিং মডেলটা কীভাবে এটাকে রিগ্রেশন অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা দেখব। কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিসটা শিখবো। তারপর প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল অ্যানালাইসিসটা শিখবো। তো মোটামুটি এই ধরনের প্রজেক্টগুলো আমার থাকবে। আর এই তো, সো এটা হচ্ছে 2200 টাকা, বাট এখন হচ্ছে 600 টাকা ছাড়ে হচ্ছে 1600 টাকা, এবং এটা এনরোলমেন্ট চলবে এই শুক্রবার 19 তারিখ পর্যন্ত। তো আমরা খুব বেশি স্টুডেন্ট নেই না, আপনারা জানেন এই কথা, আমি এর আগে অনেকবার বলছি যে আমরা মোটামুটি হয়তো 18-20 জন, এর বেশি নেই না। কিছু কিছু কোর্স হয়তো বেশি হয়ে যায়, বাট নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা অ্যাভারেজ 20 জন রাখি। তো এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, অলরেডি 2 জন এনরোল করছে আমি যতটুকু জানি। অব্র এনরোল করছেন, আর হচ্ছে চলে গেছেন নাকি, একটু ছিলেন তো, আচ্ছা চলে গেছেন। তো যারা এনরোল করতে চান, যদি শিখতে চান একটু বেসিক থেকে, একটু হাতে কলমে শুরু থেকে শিখতে চান, তাহলে কোর্সটা করতে পারেন। না করতে চাইলে কোনো সমস্যা নেই, কোনো বাধা ধরার নিয়ম নেই। জাস্ট এখানের মধ্যে আমরা ডেটা সায়েন্স নিয়ে কোর্স করাচ্ছি, এতদিন ধরে কোর্স করাচ্ছি। আলহামদুলিল্লাহ যারা মোটামুটি এখান থেকে শিখে আসছে, হাতে কলমে শিখতেছে, তারা ভালো জায়গায় ভালো কিছু করতেছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের একটা সেশন। আর এর বাইরে হচ্ছে আপনার একটু যদি ফান্ডামেন্টাল, এটা তো আমি অলরেডি বলছি। এটা ফার্স্ট হচ্ছে গ্রামার অফ পাইথন ল্যাঙ্গুয়েজ, 1-2টা ক্লাস থাকবে। সরি, ডেটা টাইপ, ডিকশনারি, টুপল, মেথড, ফাংশন, সিনট্যাক্স, তারপর নামপাই, পান্ডাসে 2-3টা ক্লাসের মতো যাবে। ম্যাটপ্লটলিব, সিবন, ইডিএ, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর কিছু ক্লাস থাকবে, রেকর্ড ক্লাস, ক্যাপস্টোন প্রজেক্ট। সো এখানে আপনার লাইভ ক্লাস থাকবে 13 থেকে 14টা, আর রেকর্ড ক্লাস থাকবে 5 থেকে 6টা বেসিক ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্সের। তো দুইটা মিলে হচ্ছে মোটামুটি 18 থেকে 19 থেকে 20টার মতো ক্লাস থাকবে। প্রতিটা ক্লাস যদি আমি 1.5 ঘন্টা করে হিসাব করি, 1.5 থেকে 2 ঘন্টার মতো, তাহলে মোটামুটি 35 থেকে 38 ঘন্টার লেকচার, লাইভ এবং রেকর্ড মিলিয়ে। সো এই হচ্ছে কিছু প্রোডাক্টগুলো। আচ্ছা, তা আপনারা যারা এখানের মধ্যে কোর্স করবে তাদের আমরা কুইজ দিব, অ্যাসাইনমেন্ট দিব, সেগুলো আমাদের এখানে মার্কিং করা থাকবে, এরকম ড্যাশবোর্ড থাকবে। আচ্ছা, এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। মোটামুটি এখানে যা যা বলছি সেগুলো শেষ, আমরা বেশিক্ষণ সময় নিব না। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, অনেক বিরক্ত করছি আপনাদের। এখন বাজে 11:15। সো নেক্সট 10 মিনিটস আমি আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব, বলেন। স্যার আমার একটা আছে স্যার, ডেটা অ্যানালিস্ট বা বায়োঅ্যানালিস্ট হতে গেলে যদি আমি 1 বছর থেকে 1.5 বছর দিয়ে কনসিস্টেন্ট প্র্যাকটিস এবং এফোর্ট দিই, তাহলে কি এটা হওয়া পসিবল না? পসিবল। আচ্ছা আচ্ছা স্ট্যাটিস্টিক, যে আমাদের পাইথন কোর্সে স্ট্যাটিস্টিক মডেল, এটা কি স্ট্যাটিস্টিক বেসিক থেকে শেখানো হবে, যে র্যান্ডম ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউশন, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স? ওগুলোর কিছু ভিডিও থাকবে, হ্যাঁ আপনি যেগুলো বলছেন সেগুলো থাকবে, বাট যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে ফোকাস করা হচ্ছে পাইথনের উপরে, সো স্ট্যাটিস্টিক্সের পার্টটা অত ডিটেলসে থাকবে না। আচ্ছা, তবে আমি আপনাকে গাইডলাইন দিয়ে দিব, কোথেকে শিখবেন, রিসোর্স দিয়ে দিব। ওকে স্যার। আর কারো কোনো কোশ্চেন? রায়হান, তারপর আহমেদ সিয়াম নাকি আহমেদ শফি, HR ইনফো, শকত, শামীম। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, যদি না থাকে তাহলে আমরা আজকে পর্যন্ত এখানে শেষ করতে পারি। আমাদের মানে প্রথম মেইন কাজ, আজকের যে ক্লাসটা সেশনটা নিয়েছেন, এটা তো আসলে থিওরিটিক্যাল বলা যায় বা ইন্ট্রোডাক্টরি, কি কি করতে পারা যাবে, কি করা যাবে, স্কিল সেট কি হবে বা কোর্স করার রোড ম্যাপ পরে কি হবে, এইগুলো। হ্যাঁ,
হ্যাঁ, আমি প্র্যাকটিক্যাল একটা সেশন দেখতে চাচ্ছি আর কি, যে পাইথনের টোটাল পাইথন যখন শুরু করবেন ওইরকম কি ক্লাস হবে না আজকেই শেষ এটা? আমাদের ইউটিউব চ্যানেলে গত 5 বছরে মোটামুটি প্রায় 600-র মতো ভিডিও এখানে আছে, এবং ওইখানে আপনার পাইথন থেকে শুরু করে বিভিন্ন টুলস, বিভিন্ন মডিউলের, বিভিন্ন প্রজেক্টের ভিডিও আছে। এছাড়া আমরা একটা স্পেসিফিক আলাদা একটা লিংক ক্রিয়েট করছি, যেখানে মোটামুটি বলতে গেলে প্রায় 60টার মতো ভিডিও আছে। তো এখানে পাইথনের ভিডিওগুলো আছে। তো আমি আপনাকে হচ্ছে আমাদের আমাদের যে কমিউনিটি গ্রুপ, ওখানে আপনি থাকলে আমি লিঙ্কটা শেয়ার করব, কোনো সমস্যা নাই। ইউটিউবে আমাদের যে চ্যানেল, ইনফ্যাক্ট এটা মনে হয় ওপেন আছে, আমাকে ওয়েট একটু ওয়েট করে আমি আপনাকে দেখাচ্ছি। সো আমাদের আসলে ভিডিও দেওয়ার ব্যাপারে আমরা কার্পণ্য করি না, এবং এত এত ভিডিও দিয়ে রাখছি যে ইনফ্যাক্ট একটা সময়কে আমরা মানে স্টুডেন্টরা বা আপনারা যারা আছেন বিরক্ত হয় যে ভাই এত ভিডিও কেন, কারণ কেউ এত ভিডিও দেয় না। এখানে আপনি যদি প্লে লিস্টের দিকে তাকান, দেখেন উপরে লেখা আছে 622টা ভিডিও। বাকি 22টা ভিডিও বাদ দিলাম, কারণ বিভিন্ন ধরনের আমরা পডকাস্ট করছি, ওয়েবিনার করছি, ওগুলো বাদ দিলাম। 600-র মতো ভিডিও এখানে আছে, এবং এখানে আপনার বিভিন্ন টপিকের উপর আছে, আপনি খুঁজে খুঁজে দেখতে পারেন। আপনি যদি মনে করেন যে না ভাইয়া আমার আসলে খোঁজার তো সময় নেই, আমাকে একটু শর্ট করে দেন, তাহলে আরেকটা লিঙ্ক আছে, আমি একটু দেখি লিঙ্কটার ইউআরএলটা ছিল হচ্ছে এরকম, ফ্রি ভিডিওস, এই যে ফ্রি ডেমো ক্লাস। আচ্ছা, এখন এই যে ফ্রি ডেমো ক্লাস, এখানের মধ্যে পাইথনের প্রজেক্ট বেস অনেক ধরনের ওয়েবিনার আছে, তারপরে ক্লাস আছে। হ্যাঁ, আপনি এখান থেকে দেখতে পারেন। তো কেউ যদি আমাদের এইগুলো ঠিকভাবে দেখে, তার কোর্স করতে হবে না, তার 50-60% লার্নিং এমনি হয়ে যাবে। সো আপনি যদি বিআইতে শিখতে চান, তাহলে বিআইয়ের সাথে রিলেভেন্ট এখানে দেখেন কতগুলো ভিডিও আছে, শেষ নাই। আপনি যদি বলেন যে আপনি ডেটা সায়েন্স উইথ এআই শিখতে চান, তাহলে এটার স্যাম্পল ভিডিও আছে, এগুলোর শেষ নাই। আপনি যদি বলেন যে আমি ডেটা ইঞ্জিনিয়ারিং শিখবো, তাহলে এটার এখানের মধ্যে অনেকগুলো ভিডিও আছে। এছাড়া কিছু ফ্রি ওয়ার্কশপ আছে। আচ্ছা, এখানের মধ্যে আপনি টাইটেল দেখলে বুঝতে পারবেন, কয়েকটা টাইটেলে পাইথন যে টাইটেল দেওয়া আছে সেগুলো একটু দেখবেন, কারণ পাইথন নামে আলাদা করে এখানে দেওয়া নেই, আমরা এখানের মধ্যে বুট ক্যাম্পের উপর ফোকাস করছি। সো এই বুট ক্যাম্পের মধ্যে কিছু কিছু জায়গায় আপনার পাইথনের ক্লাস আছে। বা আপনি চাইলে আর একটু সহজ করে দিই আপনাকে, আপনি যদি এদিকে কষ্ট হয়, কষ্ট দূর করে দিই, আপনি এখানে গ্র্যাড বাঙ্কারে ঢুকে প্লে লিস্টে গিয়ে এখানে একটু সার্চ করে লিখবেন পাইথন, আপনি কষ্ট করে টাইপ করবেন পাইথন। এটা টাইপ করলে দেখবেন যে ইউটিউব করবে কি, আমাদের এই প্লেলিস্ট থেকে সিলেক্টেড পাইথনের ভিডিওগুলো আপনাকে দেখাবে। এবং দেখেন এখানে আমার নাম দেওয়া আছে, আমাদের আরও মেন্টরের নাম দেওয়া আছে। এখানে আপনি প্রত্যেকটা 1.5 থেকে 2 ঘন্টা লাইভ মানে ওই ভিডিওগুলো আপনি পাবেন। মানে আপনার এখানের মধ্যে এখানে শেষ নাই, আপনি দেখে শেষ করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? জি। আর আমরা সব দিয়ে রাখছি যে আপনি দেখেন, কত দেখবেন। এত মানে এরকম মানে ভিডিও রিসোর্স আর কেউ কোথাও নাই। আমরা আমাদের প্রত্যেকটা ব্যাচে ধরেন আমাদের বুট ক্যাম্পে কয়টা ক্লাস হয়, আর 36টা ক্লাস হয়, কিন্তু মোটামুটি 40টার মতো ক্লাস হয়ে যায়। আমরা প্রত্যেকটা ব্যাচ থেকে ধরেন র্যান্ডমলি 3-4টা করে ক্লাস যদি আমরা প্রতি ব্যাচে করে রিলিজ করি, পাবলিক করি, তাহলে আমাদের এই মানে 90টা ব্যাচে আপনি দেখেন, আমার এখানে যদি আমি ক্যালকুলেট করি যে আমি যদি 36টা ক্লাস থেকে আমি যদি বুট ক্যাম্পের কথা বলি বা শর্ট কোর্সের কথা বলি, প্রত্যেকটা থেকে আমি যদি মনে করেন 4টা ভিডিও যদি রিলিজ করি, মনে হয় 350। বাট 350 তো জাস্ট এখানে মিনিমাম বললাম, আর এখানের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যে আছে হচ্ছে 622টা, আপনি দেখে শেষ করতে পারবেন না। হুম। একটা বিষয় ক্লিয়ার হয়েছে আমার, যে পাইথন এই কোর্সটা যদি করি বেসিক টু অ্যাডভান্সড, আমার ক্ষেত্রে যেটা আমি কিছুক্ষণ ক্লাস শুরুর আগে যেটা শেয়ার করছি আপনার সাথে, এক্সেল, এসকিউএল প্লাস পাওয়ার বিআইটা জানা আছে আমার। এখন যদি পাইথনটা যোগ করি, দ্যাট মিনস আমি ডাটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্টের কাজ করতে পারছি। জি, কিন্তু অন টপ অফ দ্যাট আমি যদি ডেটা ইঞ্জিনিয়ার হতে যাই, এর সাথে কি স্কিল সেট যোগ করা লাগতে পারে? ওকে, গুড কোশ্চেন। তাহলে আমরা একটু ডেটা ইঞ্জিনিয়ারিং দিকে তাকাই। ডেটা ইঞ্জিনিয়ারিং বুট ক্যাম্পের মধ্যে আসলে আমরা এখানের মধ্যে কি কি জিনিস আমরা অ্যাড করতে হবে। সো আপনাকে যেটা অ্যাড করতে হবে, আপনাকে এখানে পাইস্পার্ক ডেটাব্রিক্স অ্যাড করতে হবে। এখানের মধ্যে এই যে স্পার্ক আর্কিটেকচার সেটআপ, ডেটা ট্রান্সফরমেশন, ডেটা স্কিমা, তারপর এসকিউএল ইন্টিগ্রেশন, ডেটা রাইটিং, তারপর আপনার
অ্যাজিউরের আপনার ডেটা ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, ডেটা আর্কিটেকচারগুলোকে বোঝা, বিভিন্ন লেয়ার বাই লেয়ার ডেটাগুলোকে সাজানো, ডেটা ট্রান্সফরমেশন করা, ডেটাগুলোর পাইপলাইন তৈরি করা, তারপর আপনার অ্যাজিউর ডেটা ফ্যাক্টরি এডিএফ, ডেটা হ্যান্ডলিং, পাইপলাইন ক্রিয়েশন, ডেটা প্রসেসিং, ডেটাবেস ইন্টিগ্রেশন। আপনি যখন এই জিনিসগুলো শিখবেন তখন আপনি বিজনেস অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্টের সাথে ডেটা ইঞ্জিনিয়ারটা আপনি ওই ধরনের সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি এই জিনিসগুলো শিখেন, ডিবিটি, ডেটা লেক, স্নোফ্লেক, ডেভঅপস। বুঝতে পারছেন? ডেভঅপসও লাগবে সাথে। রাইট, ডেভঅপসও আমাদের এখানে স্নো ইন্টিগ্রেটেড আছে। হ্যাঁ, স্নোফ্লেকটা জানা নাই, আমি যতটুকু জানি এটা কি এসকিউএল বেসড না স্নোফ্লেকটা? জি জি জি, এসকিউএল বেসড। আর পরে আরেকটা যেটা দেখালেন কোনটা? স্নো স্নোফ্লেকের সাথে আরেকটা জানি কি ছিল পাশে? ও ডিবিটি ছিল, ডেটাবেস, ডেভঅপস, ডেটা লেক। ডেভঅপস এটা এটা কি টাইপের, একটু আইডিয়া দিতে আচ্ছা, পারেন? আমি একটু এখানে দেখাই যে আপনার ডেভঅপসে বেসিক্যালি যেটা হয় যে আমরা যে ডেটার পাইপলাইন তৈরি করতেছি, সিআইসিডি, বিভিন্ন ধরনের ভার্সন কন্ট্রোল, মানে গিটের যে কাজগুলা, আপনি গিটাবে কাজ করছেন, গিটে যেমন হচ্ছে আমরা কোডগুলোকে ইন্টিগ্রেট করতেছি না, বা হচ্ছে আমরা আউটপুট বের করতেছি, এটা হচ্ছে ঠিক সেম ভাবে যে আমরা বিভিন্ন ধরনের ডেটাগুলোকে প্রোডাকশনে ডিপ্লয় করতেছি, রোল ব্যাক করতেছি। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, একটা বাস্তবিক এক্সাম্পল দিই। আমরা হচ্ছে কোন একটা জায়গায় কোন একটা প্রোডাক্ট আইটেম কিনতে যাচ্ছি, দোকানদার বললো যে ভাই আপনি বিকাশে পেমেন্ট করতে পারেন। আমি বিকাশে স্ক্যান করলাম, স্ক্যান করে ওখানের মধ্যে ফার্স্টে পেমেন্টে চাপ দিলাম, স্ক্যানার ওপেন হইলো, ক্যামেরা ওপেন হইলো, স্ক্যান করলাম, স্ক্যান করে যখন আমি টাকাটা ঢুকাবো, সেন্ড করব, আমাকে একটা, এটা না সিকিউরিটি পারপাসে কি বলবে, একটা কোড দিতে বলবে, মানে আপনাকে আপনার পিন কোড দিতে বলবে। পিন কোড দেওয়ার পরে টাকাটা দেখাচ্ছে যাচ্ছে, এটা সার্ভারে ঢুকবে, সার্ভারে ঢোকার পরে সে ওখান থেকে ক্রস চেক করবে যে এটা আদৌ ওই মার্চেন্টের কিনা। তারপরে সেখান থেকে ওইটা যখন কমপ্লিট হবে প্রসেসটা, তখন আপনি একটা এসএমএস পাবেন, তার আগে এসএমএস পাবেন না। এই যে প্রত্যেকটা ধাপে ধাপে যে জিনিসগুলো, এইটা হচ্ছে আমরা বলি হচ্ছে ডেভঅপস ইন্টিগ্রেশন। আপনি কোনটার পর কোনটা কাজটা করতেছেন, সেই কাজটা আপনাকে এভাবে রেডি করা। এই যে অটোমেটেড টেস্টিং ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই যে এই জিনিসগুলো আপনার ডেটা ইঞ্জিনিয়ারিং এ লাগে। জি, বুঝতে পারছি। ওকে, ওকে, এনি মোর কোশ্চেন? স্যার, এই কোর্সটা ক্লাস টাইমের বাইরে কয় ঘন্টা সময় দেওয়া উচিত সেলফ লার্নিং এর জন্য? এটা আসলে আনসার করে ডিফিকাল্ট, কারণ এক একজনের লার্নিং রেট আসলে এক এক রকম। বাট তারপরও মানে অন অ্যান অ্যাভারেজ উইকলি 3-4 ঘন্টা সময় দেওয়া উচিত। উইকলি? হ্যাঁ, উইকলি ইনিশিয়ালি 3-4 ঘন্টা, তারপরে কোর্স শেষ হওয়ার পরে নিজের প্র্যাকটিসের জন্য আবার সেম উইকলি 4-5 ঘন্টা সময় দেওয়া উচিত। কারণ এটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। মানে ধরেন আপনি একটা কোড লিখলেন, কোড করলেন, এরপর আপনি 1 মাস বা 2-3 সপ্তাহ কোড লিখলেন না, আপনি যখন আবার কোড, আপনার নিজের ফাইল আপনি ওপেন করবেন, আপনি নিজে চিনবেন না যে আমি এখানে কি লিখছিলাম। এটা একটা প্রবলেমেটিক বিষয়। তো আপনাকে হচ্ছে রেগুলার প্র্যাকটিস থাকতে হবে। ইভেন আমি এতদিন ধরে কাজ করতেছি, আমি যদি এখন আমার কোনো পুরোনো কোড, ধরেন 3-4 মাস আগের কোড যদি ওপেন করি, আমি 5 মিনিট চিন্তা করি যে আচ্ছা এই কোডে আমি কি করছিলাম। আবার বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই ক্লাসটা কয় তারিখ থেকে শুরু হবে ফুল সুইং এ? ফুল সুইং এ শুরু হবে বুধবার থেকে। আজকে তো আমরা ওরিয়েন্টেশন করলাম, বিভিন্ন ডিসকাশন করলাম, আপনাদের সাথে কোশ্চেন আনসার সেশনটা গেল। বুধবার 9:30টার সময় আমরা ডাইরেক্ট মানে ক্লাস শুরু করে দিব। এনরোলমেন্ট চলবে শুক্রবার পর্যন্ত। বুধবার মানে ওই যে এই বুধবার না, পরের সপ্তাহে না না, বুধবার? এই বুধবারই, সপ্তাহে 2 দিন ক্লাস না, রবিবার এবং বুধবার। এনরোলমেন্ট শুক্রবার পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, আমি মানে আপনাকে ডেটটা একটু ক্লিয়ারলি বলি। ধরুন আমাদের পরের যে ক্লাস শুরু না, হবে বুঝতে পারছি, হ্যাঁ, 17 তারিখ, এবার বুঝতে 19 পারছি। তারিখের মধ্যে ভর্তি হবেন। 19 তারিখ বিকাল সন্ধ্যার মধ্যে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, মানে যারা এখানে আছেন। আচ্ছা, ঠিক আছে। ওকে,
ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট এটার সাথে কিভাবে সম্পর্কিত? অনেকভাবে সম্পর্কিত, অনেকভাবে। আচ্ছা, আমি আপনাকে তাহলে পাইথনটা কি ওখানে কাজে লাগছে? ডেফিনেটলি কাজে লাগছে। আচ্ছা, আপনাকে আমি বুঝাই। আসেন, আপনাকে পাইথন ইন ডিজিটাল মার্কেটিং আপনি খালি গুগলে সার্চ করেন, হ্যাঁ, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন 6 ইউজেস অফ পাইথন ইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, উইথ এক্সাম্পলস। আচ্ছা, দেখি ওরা কি বলতেছে। মানে আমি আপনাকে সরাসরি বলার চেয়ে আমি আপনাকে ডাইরেক্টলি মানে গুগলের রেফারেন্স দিয়ে বলি অথবা চ্যাট জিপিটি রেফারেন্স দিয়ে বলি, আপনি আরো বেশি ক্লিয়ার হবেন। তো এখানে দেখেন আপনার 6 ইউজেস। প্রথমে কি বলছে, ওয়ার্কফ্লো উইথ এপিআই, ওয়েব স্ক্র্যাপিং, মানে আপনি যখন বিভিন্ন ই কমার্স ডেটা, বিভিন্ন কোম্পানি ডেটা নিয়ে কাজ করবেন তখন ওয়েব স্ক্র্যাপিং করতে হবে, যেটা পাইথন আপনাকে হেল্প করবে। টেক্সট অ্যানালাইসিস, মানে কি একজন ওইটাকে ওইখানে মনে করেন আপনার থাকে না রিভিউ লিখে যে আমি এই প্রোডাক্টটা পেয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে, আপনিও কিনতে পারেন, অথবা এই প্রোডাক্টটা খুব ভালো না, এই প্রোডাক্টে মানে প্রোডাক্টটা হয়তো কোনো ফুডটা ভালো না, গন্ধ, হ্যাঁ, অথবা বললো যে এই প্রোডাক্টটা হচ্ছে এই লোশনটা ভালো না, বা বললো এই লোশনটা খুব ভালো। টেক্সট অ্যানালাইসিসটা আমরা পাইথন দিয়ে করতে পারবো। ডেটা অ্যানালাইসিস আর মার্কেটিং অ্যানালিটিক্সে আমরা কাজ করতে পারবো। টেকনিক্যাল এসইও যদি করতে চান সেটা আমি করতে পারবো। বিল্ডিং ইন্টারনাল টুলস, যদি আপনি পাইথন দিয়ে কোনো সফটওয়্যার মানে আপনার সাস প্রোডাক্ট তৈরি করতে চান সেটা আমি করতে পারবো, সেটা করা যাবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এগুলো তো গেল। আমি আবার এখানের মধ্যে একটু ডাইরেক্টলি এখানে আসি। ওয়েব স্ক্র্যাপিং, তারপরে হচ্ছে পাইথন কোড, দেখেন আপনাকে স্যাম্পলও দিয়ে দিচ্ছে। টেক্সট অ্যানালাইসিস, যে বিভিন্ন ধরনের গুগল সার্চ রেজাল্ট থেকে হচ্ছে টেক্সট অ্যানালাইসিস করা। মার্কেটিং অ্যানালাইসিস, অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স 4, ওখান থেকে আমরা এটাগুলোকে স্ক্র্যাচ করে আমরা কাজ করতে পারি। ওকে, এবার যদি মনে করেন আরো দেখি, ওকে, এরা কি বলতেছে এগুলো আপনি একটু পড়বেন, পড়লে বুঝবেন, হ্যাঁ, আর্টিকেলগুলো পড়বেন, আমি তো তার টেনে যাচ্ছি, একটু পড়লে বুঝতে পারবেন। অটোমেটেড রিপিটেটিভ টাস্ক, অ্যানালাইজ দ্য লার্জ ডেটা সেট, পার্সোনালাইজ মার্কেটিং ক্যাম্পেইন, যেটা হচ্ছে ফেসবুকে মেটা মার্কেটিং করে। ফেসবুকের যে আমরা এখন মেটা মার্কেটিং দেখতেছি না, যে এখন হচ্ছে অ্যান্ড্রোমিডা, এই পুরো জিনিসটা আপনার পাইথন দিয়ে করা। বিল্ড মার্কেটিং টুল, ই কমার্স প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি। সোশ্যাল মিডিয়া এজেন্সি ডেটাগুলো নিয়ে আমরা কাজ করতে পারি পাইথন দিয়ে। ট্রেন্ড অ্যানালাইসিস করা যায়। এসইও এজেন্সি, ওরাও পাইথন দিয়ে বিভিন্ন স্ক্রিপ্ট লিখে সেটা কি করে অটোমেট করে। এছাড়া পাইথন দিয়ে ডেটা মার্কেটিং এর ডেটাগুলোকে অ্যানালাইসিস ভিজুয়ালাইজ করার ক্ষেত্রে আপনার কতগুলো প্রোডাক্ট বিক্রি হলো, কতজন আপনার পেজে ক্লিক করলো, ক্লিক করে ওটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি করে, ধরেন আপনি ওই যে পেমেন্টের যে পেজটা ওখানে গিয়ে ফেরত আসলো, রোল ব্যাক করে চলে আসলো, অথবা কয়জন আপনার এখানে হচ্ছে ধরেন আপনার পোস্টে ক্লিক করলো, বা হচ্ছে এটা উইশ লিস্টে রাখলো। দেখবেন না অনেকগুলো ওয়েবসাইটে উইশ লিস্ট লিখে দেখে, মানে আপনি পরে লগ ইন করলে আপনার দেখায় যে উইশ লিস্ট এখনো আছে। আপনার কয়টা প্রোডাক্ট আপনি এখানের মধ্যে ছাড় দিচ্ছেন, ছাড় দিলে কয়টা সেল হচ্ছে, ছাড় না দিলে কয়টা সেল হচ্ছে, একই প্রোডাক্ট গত 3 মাসে বা তার আগের 3 মাসে। এই যে প্রত্যেকটা জায়গায় জায়গায় যে আমার অ্যানালাইসিসগুলো দরকার হয়, এগুলো কে করবে, কেমনে করব, পাইথন দিয়ে করব। ডেটাগুলোকে ক্লিন করা, অর্গানাইজ করা, মার্কেটিং ম্যাট্রিকগুলো তৈরি করা, এই কেপিআই গুলো বের করা, কাস্টমার সেগমেন্টগুলো বের করা, যে আমি কোন কাস্টমারের কাছে কোন ইয়েটা করবো, মার্কেটিং করব। আমি তো হচ্ছে যারা কিনা আপনার ধরেন ইয়াং ছেলে পেলে 17-18 বছর বয়স বা 20 বছর বয়স, ওদেরকে যদি আমি মনে করেন ওই যে দাঁতের ব্যথার, পিঠ ব্যথার, হ্যাঁ, মলমের অ্যাডভার্টাইজমেন্ট দিই, হবে না তো। আমাকে দিতে হবে কি, যে ওই কাস্টমার রেঞ্জ ধরে, এইজ রেঞ্জ ধরে, মেল ফিমেল ধরে বলতে হবে। এই কাজটা কে করবে, পাইথন করবে। পাইথন দিয়ে আমরা এটা বের করতে পারবো। মানে আপনি কি বলেন, মার্কেটিং এ নাই মানে? মার্কেটিং এর চূড়ান্ত রকম কাজ আছে। আপনাদের এখানে কজন আছেন এই মুহূর্তে? 6-7 জন আছেন বা 5 জন আছেন। আপনারা আমাকে যেকোনো একটা নাম বলেন, আমি আপনাকে এখন দেখাচ্ছি ওটার অ্যাপ্লিকেশন কই কই আছে। শামীমুর রহমান, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। আমাকে কোশ্চেন করার দরকার নেই। ধরেন এই রিলেটেড যদি আপনার কোয়েরি থাকে, আপনি গুগল, চ্যাট জিপিটি যেখানে আপনি সার্চ করেন, আপনাকে পুরো ভেঙে বলবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করি। যারা এনরোল করার করে ফেলবেন, যেহেতু বছরের শেষের দিকে চলে আসতেছে। নেক্সট ইয়ারে আমি জানি না, বাট আমাদের টিম থেকে যতটুকু শুনছি নেক্সট ইয়ারে আমাদের প্রত্যেকটা কোর্সের ফি আর কি একটু একটু করে বাড়বে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ক্লাসের সেশনের ভিডিওটা আজকে রাতে হয়তো ঘুমানোর আগে আমি দেওয়ার চেষ্টা করবো 12টা-1টার দিকে, আর নাহলে কালকে পাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।